আপনার কাছে স্যার মেসেজ করেছিলাম। স্যার অনেকেই ওই যে লিংকের জন্য ওয়েট করতেছে, আমরা তো আগের 2 দিন আগের লিংকেও ঢুকছি। সিপাতে সবাই মনে আচ্ছা করতেছে একটু প্রতিদিন ডেইলি গ্রুপে লিংক দিয়ে দিবা, অসুবিধা নাই এখন। আচ্ছা স্যার আমি ছোট মূষক 4.3 ওই ঝামেলা নিয়ে স্যার বসে আছি, আপনারা একটু দেখে দিলে ভাই তো আমি সুবিধা একটা হতো। কথা বলি শুনেন, আমি সকালবেলা 9টা বাজে উঠছি, হ্যাঁ, নাম বলা যাবে না। আমার এক ক্লায়েন্ট, মানে ভিআইপি ক্লায়েন্ট, 5 বছর যাবত ক্লায়েন্ট, বুঝছেন, যে জি স্যার। আমাকে খুব ভালো একটা ফি দেয়, নামমাত্র কিছু কাজ করি। এখন ওই ক্লায়েন্টের সিএফও ফোন দিছে যে মানে মানে মেন যে চিফ অপারেটিং অফিসার উনি বসতে চায় একটা ব্যাপার নিয়ে। সাথে সাথে চলে গেলাম ওই জায়গায়, ওইখান থেকে আসছি প্রায় 2টা বাজে, বুঝছেন। আইসে আমার ব্যাংকের তো আপনাদের যেমন লেনদেন থাকে আমাদের তো কিছু কার্যক্রম থাকে, হ্যাঁ, কারণ অফিস তো আর বেশি দিন না, একদিন পরে বন্ধ না। আপনারা জানেন সাইডে কাজ টাজ করি, ওখানে কিছু পেমেন্ট টেমেন্ট দেওয়া লাগে, হ্যাঁ, ওইটা নিয়ে ব্যস্ত না। আমি যে আপনার মেসেজ দেখছি, কিন্তু আমি যদি ওপেন করে একটু ঠান্ডা মাথায় যে আপনার উত্তরটা দিব, এই শুধু যে ক্লাস আপনি দেখেন ক্লাস কয় মিনিট হচ্ছে, অলরেডি 7 মিনিট। আমি ক্লাসের কথা ভুলে গেছি, যে পরে কোনো আরেক ক্লাসের তো দেরি হয়ে গেছে, বুঝেন নাই। জি স্যার, জি স্যার। উত্তর দিব, ঠিক আছে। আপনি যদি বেশি তাড়াতাড়ি আমি ওয়েট করেন, দরকার কাল সকাল 5টা 11টার দিকে ফোন দিন, অথবা 12টার দিকে ফোন দিয়ে ঢুকে আমি দেখে দিয়ে দিব, অথবা রাত্রেবেলা দেখে দিব না, কারণ আমি আসলে রাগ করবো যে এই সময়টা পাইতেছি না। স্যার আমি এটা বুঝতে পেরেছি স্যার, আমি এই জন্য স্যার বেয়াদবি যে না নেন না এর না, জন্য বেয়াদ স্যার হবে আমি। কিছু না ভাই, কথা হলো যে আমিও পড়ে গেছি, এই দেখো তো এটা চার্জার বন্ধ কিনে, যেটা চার্জ হইতেছে না আর কি। স্যার রেকর্ডিংটা অন আছে? জি ভাই অন আছে। ঠিক আছে দেখো, ঠিক আছে। আচ্ছা দেখেন, আজকে আমরা ক্লাস করব। আচ্ছা শুরু করি। আজকে স্যার উৎপাদনকারী প্রতিষ্ঠানের স্যার। জি সরি ভাই, আমি মিউট করছি, শব্দ হচ্ছে না, কথা মাঝখানে আর করার ইচ্ছা ছিল না। আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস করব উৎপাদনকারী ভ্যাটের A to Z নিয়ে। আর এই ক্লাসটা একটা ক্লাসও হবে না, আপনাদের 2টা ক্লাস লাগবে। মানে আজকের ক্লাসে মাঝ রাস্তা ছাড়তে হবে, নেক্সট ক্লাসে হয়তো কি কমপ্লিট করা যাবে, বুঝছেন। জি স্যার। কারণ উৎপাদনকারী কার্যক্রম তো একটু ব্যাপক, এটা করা যাবে না। আর আমাদের ওই যে বিডিএস নিয়ে আরেকটু ক্লাস আছে, যে কিছু এক্সারসাইজ আছে, এক্সারসাইজগুলো তো আপনাদের করাই নাই, ওটা আমি নেক্সট ইয়ারে করবো আর কি। এখন আপনারা বলেন উৎপাদনকারীকে, আমরা যে উৎপাদনকারী করবো, উৎপাদনকারী কে বলেন। স্যার পণ্যের আকার আকৃতি চেঞ্জ করা স্যার উৎপাদনকারী বলে স্যার। পণ্যের আকার আকৃতি যে চেঞ্জ করে তাকে উৎপাদনকারী বলে। আচ্ছা আমরা বলতে পারি নর্মাল ভাষায়, হ্যাঁ ভাই যেটা বলছে যে তৃতীয় তফসিল অনুচ্ছেদ 3 অনুযায়ী যাহা কিনেন তাহা বেচেন না, তাইলে উৎপাদনকারী না? না স্যার। ঠিক না ভাই, কি বলেন? আপনি যাহা কিনেন তাহা বিক্রি করেন না, তাহলে কি? এটা বলে স্যার, যা কিনেন তা বিক্রি করেন না। হ্যাঁ, আপনি যাহা কিনেন তা বিক্রি করেন না, তাহলে তো আপনি ম্যানুফ্যাকচারার। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা আজকে ওই ব্যক্তির ব্যাটের A to Z নিয়ে আলোচনা করবো। তাহলে বলেন, আপনারা তো বলতেন উৎপাদনকারী যাহা কিনে তাহা বেচে না, সে কী করে? এক জিনিস কিনে আরেক জিনিস বিক্রি করে। তাহলে বলে সে ক্রয় বিক্রয় হিসাব কয়টা রাখবে? সে কি ক্রয় হিসাব 6.1 6.2 রাখবে, না বিক্রয় হিসাব ক্রয় হিসাব 6.1 বিক্রয় হিসাব 6.2, না ক্রয় বিক্রয় হিসাব 6.2.1 রাখবে? কোনটা রাখবে? 6.1 6.2। ঠিক না, 2টা রাখবে। আচ্ছা তাহলে আমরা বুঝি আগে উৎপাদনকারী। আচ্ছা এর আগে একটা আপনাদের ছবি দেখায় মনে হয়, মাঝে মাঝে ইদানিং মনে হয় হইতেছে, বয়স হয়ে গেছে, যে ভুলে যায় অনেক কিছু। 28 কোটি টাকার টেনশন না না না, 28 কোটি টাকার টেনশনে সুস্থ আছি, হ্যাঁ। আর 28 কোটি টাকার টেনশনে ভুলে গেলে তো টাকা মাই যাবো। আচ্ছা এক ভাই শোনেন, নাম বলা দরকার নাই, যদি উপস্থিত থাকেন, এক ভাই আমার সাথে জমি দেখতে যাওয়ার কথা শুক্রবার দিন, ওই ভাই যদি থাকেন ক্লাসে পরে নাম্বারটা দিয়েন, আমি অথবা কালকে করে আমি তার লোকেশনটা দিয়ে দিব। ওই আমি তো পরশু দিন যাবো কুমিল্লায়, ঠিক আছে, এখান থেকে একবার যোগাযোগ করছিল আমার সাথে ওই ভাই। ভাই উনি তো নিজ দায়িত্বে চট্টগ্রাম থেকে আসবে, আমি সাথে নিয়ে যাবো ওইখানে। আপনারা যাবেন, ধাপে ধাপে যাবেন, অসুবিধা, আমার গেট লাগাই ফেলাইছে তো, অসুবিধা নেই, ধাপে ধাপে যাবেন, সমস্যা নেই। একদিনে তো সবাইকে পারবো না, নাহলে পিকনিকে দাওয়াত দেবো একসময়, একটু গুছায় নেই। আচ্ছা ছবিটা দেখেন, একটা কোম্পানির নাম কী লেখা আছে, ABC ফুডস লিমিটেড, এটা একটা কাল্পনিক কোম্পানি, ঠিক আছে।
জি স্যার। এই কোম্পানিটা সাভারে অবস্থিত। সে কী করে? ম্যানুফ্যাকচারিং করে, রিটেল, হোলসেল, ট্রেডিং, ইম্পোর্ট এক্সপোর্ট এই ধরনের কার্যক্রমগুলিকে সে করে। ঠিক আছে? আচ্ছা দেখেন এখন এই কোম্পানি এই ছবি দেখে দেখেন কি বানায়। আপনারা ইদানিং মানে সুপার শপ বা টং দোকান বা এটা কি বলে আমাদের ওই যে মুদির কেক। দোকানে এই কেকটা অ্যাভেলেবেল দেখতে পান কিনা? জি স্যার। জি স্যার 5 টাকা আছে স্যার, 10 টাকা আছে হ্যাঁ, স্যার। তাহলে এই কোম্পানি এরকম কেক তৈরি করে। ঠিক আছে? কেকের সাইজ আছে, আমরা এগুলো দাবে দাবে আলোচনা করব। 25 গ্রামের আছে, 50 গ্রাম আছে, বিভিন্ন টেস্টের আছে। এই বক্সে করে সে বিক্রি করে। ঠিক আছে? দেখেন আচ্ছা, এগুলো হলো তার র মেটেরিয়াল। ঠিক আছে? আর প্যাকিং মেটেরিয়াল মানে লিস্ট কী কী র মেটেরিয়াল ইউজ করে। ছবি আকারে দেখছেন ময়দা ইউজ করে, চিনি ইউজ করে, সুগার, এই র মেটেরিয়ালগুলো ইউজ করে কি সে পণ্যটা তৈরি করে। তাহলে কি বলে, সে এক জিনিস কিনে আরেক জিনিস বিক্রি করে না। জি স্যার। আমি কারো বিজ্ঞাপনের জন্য দিতেছি না, গুগল থেকে নিয়ে আসছি জাস্ট ক্লাস করার উদ্দেশ্যে, বুঝছেন? তা এরকম সে ফ্লেভারও কিনে না, জি স্যার। মিল্ক পাউডার কিনে, ফ্লেভার কিনে, ঠিক আছে, বিভিন্ন রকম কেমিক্যালও কিনে কিনে পণ্যটা তৈরি করে। তাহলে বলেন এই বেকিং পাউডার কিনে, হ্যাঁ, র্যাপার কিনে কিনা, র্যাপার কিনে। তাহলে এই লোক যাহা কিনে তাহা তো বেচে না, কি বলেন? না স্যার। না স্যার। আচ্ছা, সারা মাসের ক্রয়ের তথ্য, সারা মাসের বিক্রয় তথ্য। আশা করি এই উদাহরণটা দিয়ে আপনারা রেয়ারটাও বুঝতে পারবেন, শখটা কীভাবে দেয় এটাও বুঝতে পারবেন, শখের ওয়েস্টেজ বুঝতে পারবেন। আশা করি আপনাদের অন্যান্য যে চাহিদা ছিল, ট্রেনিং ব্যবসায়ী তো একটু ইজি রাখছি। শুনেন, আমার উদাহরণ আছে 50-60টা, এগুলিতে আর ক্লাস করানো যাবে না। তাহলে এতগুলি কী করা যাবে বলেন? এই জন্য ইয়া করছি। তাহলে এই কোম্পানি আপনার যে ছবি দেখলেন, সে কিনে এই র মেটেরিয়াল, প্যাকিং মেটেরিয়াল, সার্ভিস, আর সে বিক্রি করে কি কেক। তাহলে সে যাহা কিনে তাহা তো বেচে না, তাহলে সে ক্রয় হিসাব বিক্রয় হিসাব দুটো রাখবে না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা বাজার থেকে তার জন্য এই যে 6.1 এই ক্রয় হিসাব দেখেন আপনাদের দিয়ে দিব, এটা এক পাশে পূরণ করা আছে। 6.1 ক্রয় হিসাব, আর একটা হলো কি 6.2 বিক্রয় হিসাব। এই দুটো রাখবে কিনা বলেন? জি স্যার। হ্যাঁ, যারা জীবনে ওই ক্রয় বিক্রয় খাতা করেন নাই, আশা করি কি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তাহলে 6.1 ক্রয় হিসাব, 6.2 বিক্রয় হিসাব রাখবে। এখন বলেন এই কোম্পানি পণ্য বিক্রি করার আগে শক দেবে কিনা? জি স্যার, শখ দিবে স্যার। সবাইকে একমত? হ্যাঁ দিতে হবে স্যার অবশ্যই। হ্যাঁ, কোথায় আছে শক দিতে হবে বলেন? কি বলেন, কোথায় আছে শক দিতে হবে? এখন আমরা বলতে পারি না ধারা 46 অনুযায়ী রেয়াত নিলে শক দেওয়া ফরজ, কি বলেন? জি স্যার ধারা 46 অনুযায়ী রেয়াত না নিলে কি শক দেওয়া ফরজ। আর এই ব্যবসায়ী যদি বলে আমি রেয়াত নিব না, শক দিব না, বলতে পারে কি না বলতে পারেন। যে আমি রেয়াতও নিব না, শক দিব না, কিন্তু উনি যে শক দিবে না এমন কোনো রেফারেন্স কি আছে? আমরা না, জানি বিধি 21 অনুযায়ী রপ্তানিকারক রেয়াত না নিলে শক দেওয়া লাগবে না। 2020 সালে 8 নম্বর ব্যাখ্যা অনুযায়ী সেবা প্রদানকারী রেয়াত না নিলে শক দেওয়া লাগবে না। আর বর্তমানে যে জানুয়ারি না ফেব্রুয়ারি, মনে করেন ফেব্রুয়ারি মাসে যে একটা এসআর আসলো না, ওই এসআরতে বলছে যে আপনি ফেব্রুয়ারি 9 তারিখ না 9 জানুয়ারি জানুয়ারিতে যে এসআর আসছে, এখানে বলছে বা যেটা বলতে পারে কাছাকাছি টাইমে, যে সুপার শপ কী করতে হবে না, শক দেওয়া লাগবে না রেয়াত দিতে হলে। তাহলে এছাড়া বাদ বাকি সবাইকে শক দিতে হবে না? জি স্যার। তাহলে আমরা কি করব? 6.1 ক্রয় হিসাব রাখবো, 6.2 বিক্রয় হিসাব রাখবেন, তারপরে শক রাখবেন, শক জমা দিবেন। তারপরে আপনারা কি করবেন, ওই পণ্য কেনার সময়, র মেটেরিয়াল কেনার সময় 6.3 দ্বারা কিনবেন না, জি স্যার। বেচার সময় 6.3 দ্বারা বিক্রি করবেন। আপনার যদি ক্রয় থাকে তাহলে ক্রয় ফেরত আছে, বিক্রয় থাকলে কি বিক্রয় ফেরত আছে, তা ডেবিট নোট ক্রেডিট রাখবেন না। জি স্যার। আপনি যদি উৎসকর্তনকারী হন, আপনি 6.6 ইস্যু করবেন না। জি স্যার। জি স্যার ঠিক আছে? তাহলে আমরা কী কী রাখলাম দেখেন, লিটন পাবলিকেশন থেকে আপনার প্রয়োজন অনুযায়ী 6.1 ক্রয় হিসাব, 6.2 বিক্রয় হিসাব, 6.3 ব্যাট চালান, তারপরে 4.3 তো লাগে না, এটা অনলাইনে জমা দেওয়া যায়। তাহলে 6.6 উৎসকর্তন প্রত্যয়নপত্র, 6.7, 6.8 ডেবিট নোট ক্রেডিট নোট, এগুলি কিনবেন কিনা বলেন? জি স্যার। আচ্ছা, কিনে 9.1 তো অনলাইনে দেওয়া যায়, কি বলেন? তাহলে আমরা কার্যক্রম শুরু করি। তাহলে এখন দেখেন
তাহলে আমরা ক্লাসে ঢুকি। হ্যাঁ, এবার দিবে এই প্রশ্ন দেখেন, এই কোম্পানি কেক বানায়, ঠিক আছে, কয়টা ফ্লেভারের কেক বলেন? স্যার এখানে দুইটা দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, তাহলে 2টা ফ্লেভারের কেক, তাহলে আপনি 2টা শখ জমা দিবেন না? জি স্যার। আচ্ছা, এই 2টা কেক দেখেন, ভ্যানিলা 25 গ্রামের একটা সাইজ, চকলেট 25 গ্রামের একটা সাইজ, ভ্যানিলা 50 গ্রামের একটা সাইজ, চকলেট 50 গ্রামের একটা সাইজ, তাহলে 4টা ভ্যারাইটিস কিনা বলেন? টোটাল 4টা শখ জমা দিতে হচ্ছে। তাহলে শখ করা দিবেন বলে সবাই? 4টা স্যার। সহ মানে কি স্যার যদি একটু বলতেন? কেন, আপনি কি ক্লাস মিস করছেন? স্যার মাঝেদের একটা ক্লাস মিস হ্যাঁ, করছিলাম। তাহলে এই জন্য তো আমরা দেই না। শখ মানে হচ্ছে মূল্য ঘোষণা। হ্যাঁ, উপকরণ, এই যে র মেটেরিয়ালগুলো ইউজ করছেন, এইটা উৎপাদন করতে, এই কেকটা বানাইতে যেই পরিমাণ র মেটেরিয়াল ইউজ করছেন, 2টার যে আনুপাতিক যে মূল্য ঘোষণা, এটা হলো উপকরণ উৎপাদ শখ। একটু পরে ক্লাস করাবো, ওয়েট করেন, এটা শখ আছে, করাবো, করালে বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা দেখেন, এক পিস কেক বানাইতে যেই যতটুকু খরচ হয়েছে এটা কস্টিং। আচ্ছা, এই কেকটা সে এরকম প্যাকেটে করে বিক্রি করতে পারে কিনা বলেন? পারে স্যার। আচ্ছা, তাহলে এই প্যাকেটে করে সিঙ্গেল যখন বেচবে, তার ভ্যারাইটিস 4টা কিনা বলেন? জি স্যার। এখন ম্যানেজমেন্ট যদি সিদ্ধান্ত নেয় যে আমরা এরকম গিফট বক্স করে, দেখবেন ম্যাগি লুডুস বক্স পাকা পাওয়া যায় না, মিস্টার লুডুস, যে জি বলে স্যার, না যে পাওয়া ভাই 1 পিসের প্যাকেটটা দিব না 6 পিসেরটা দিব না 18 পিস দিব, বলে কিনা? জি স্যার বলেন। তাহলে আমাদের ম্যানেজমেন্ট যদি বলে যে আমরা দেখেন সিঙ্গেল পিস বিক্রি করব 16 টাকা, আর আপনি একটা বক্স 12 পিস মিলে একটা বক্স হবে 185 টাকা, বাই করতে পারে কিনা, নির্ধারণ করতে পারে কিনা বলেন? স্যার করতে পারে। তাহলে এইভাবে সিঙ্গেল পিস আর প্যাকেট মিলে মোট 4টা আইটেম, কয়টা হলো? 8টা। দেখেন আইটেম ছিল কয়টা? 4টা। এখন হয়ে গেছে কয়টা? এখন স্যার 4টা 8টা। একটা হলো সিঙ্গেল পিস আর একটা হলো কি প্যাকেট। প্যাকেট স্যার। তাহলে এখন আপনার শখ 8টা দিবেন না? জি স্যার। আচ্ছা, এখন আপনি বোঝেন, এই যে আপনি পণ্যটা উৎপাদন করবেন, হ্যাঁ, আপনি বাজারে গিয়ে এখন ওই যে 8টা আইটেমের জন্য আপনি বাজারে যা দেখলেন যে একটা বিক্রয় হিসাব, খেয়াল করেন, এটা কি একটা বিক্রয় হিসাব, এই বিক্রয় হিসাবে পেজ আছে 100টা। তাহলে আপনি বলেন 12 মাসের জন্য যদি আপনি যদি জানেন যে আমার 1 মাসে, এখানে তো 6.3 লাইন থাকে না, এই যে লাইন, এখানে লাইন থাকে না, যে 30টা লাইন আছে, বুঝছেন, 30টা রো আছে। আর আপনি যদি জানেন একটা খাতায় রেজিস্টার, বেশি পেজের খাতাও কিন্তু পাওয়া যায়, একটা রেজিস্টারে নর্মালি 100 পেজ থাকে, 1 মাসের জন্য 1 পেজ করে, 12 মাসের জন্য 12 পেজ করে রাখতে পারেন না? জি স্যার। এখন যদি কারো এরকম হয় যে লেনদেন অনেক বেশি হয়, সে 20 পেজ করেও রাখতে পারে কিনা বলেন? পারে পারে 400 কিনা? তাহলে এখন এই যে পেজ, খাতা কয়টা কিনবো, পেজ কয়টা রাখবো, এটা কি আমার মানে লেনদেনের উপর নির্ভর করবে না ভাই? জি স্যার। যে আমি কি পরিমাণ ক্রয় বিক্রি করবো, কি বলেন? তাহলে আপনারা জি, স্যার। বোঝেন, আমরা 6.2 একটা রেজিস্টার বই কিনে নিয়ে আসলাম, ঠিক আছে, বাজার থেকে কিনে নিয়ে আসলাম, আনার পরে যেহেতু আমার 8টা আইটেম, এর মধ্যে 2টা আইটেম প্রোডাকশন হয় না, 6টা আইটেম প্রোডাকশনও হয়, তাহলে আমি দেখেন তো কাস্টার্ড কেক, ভ্যানিলা প্রথম আইটেমের জন্য 1 থেকে 12 নম্বর পেজ দিতে পারি না? জি স্যার। দ্বিতীয় আইটেমের জন্য 13 থেকে 24, এইভাবে আমি ধরে নিছি নতুন কোম্পানি, আমার 1 মাসে এরকম একটা পেজের বেশি লাগবে না, দেখছেন, এরকম একটা পেজের বেশি কি লাগবে না। তাহলে আমি এরকম করে রাখতে পারি কিনা? জি স্যার। তাহলে এইভাবে প্রথম আইটেমের জন্য 12 পেজ, দ্বিতীয় আইটেমের জন্য 12 পেজ, তৃতীয় আইটেমের জন্য 12 পেজ, এইভাবে 6টা আইটেমের জন্য 6 12 কত 84 না? তাহলে আরও 16 পেজ থাকে কিনা বলেন? তাহলে এইভাবে আপনার যেইবার মনে করেন লিফট আমদানি করেন, সে যদি চান 1 পেজের মধ্যে 12 মাসেটা রাখতে পারেন না? পারে ভাই। যে গাড়ি ইম্পোর্টার গাড়ি আমদানি করেন, সেও এরকম একটা গাড়ির জন্য একটা পেজ রাখতে পারেন না? এটা নির্ভর করবে কিসের উপরে, কয়টা পেজ তার দিবেন? বেচা বিক্রির উপরে। আপনার কোম্পানির ভলিউমের উপরে, ঠিক না ভাই? মানে স্যার। আপনি ভলিউম কীরকম, কি বলেন? জি স্যার। তাহলে আবার যদি কেউ মনে করেন যে আমার তো আইটেম 100টা, তাহলে সে এরকম 6.2 অর্ডার দিয়ে মোটা বই ইম্পোর্ট কিনতে পারে না? জি স্যার। যে 1000 পেজ 500 পেজ দেখবেন আছে, কিন্তু লিটল পাবলিশার জিজ্ঞেস করেন, ওদের কিন্তু আছে 1000 পেজ 500 পেজের বই আছে। তাহলে আমরা 6.2 কয়টা কিনলাম এটা বুঝছেন তো? যেহেতু আমাদের আইটেম কম, আমরা কয়টা রেজিস্টার কিনে আনছি? একটা, কি বলেন? জি স্যার। আচ্ছা, মাঝে মাঝে মাথার উপরে দিয়ে যাবে, কিছু করার নাই।
হ্যাঁ, আস্তে আস্তে মাথার মধ্যে ঢুকবে, ঠিক আছে? প্রথমে উপরেতে যাবে, তারপর আশেপাশে থাকবে, তারপর ঢুকে যাবে। এখন দেখেন আমরা যে ইন্ডেক্সটা দেখি, দেখেন দেখেন এই যে আমাদের এখানে র মেটেরিয়াল খেয়াল করেন, ময়দা, সুগার, আইসিং সুগার, এইভাবে র মেটেরিয়াল লাগছে মনে করেন 20টা। তাহলে আমরা যদি এরকম 6 পেজ করে দেই তাহলে আমার 3টা রেজিস্টার লাগবে না? সরি, 12 পেজ করে দেই। জি স্যার। প্রতিটা আইটেমের জন্য 12 পেজ করে দিলে মনে করেন 8 12 96, প্রথম 8টার জন্য একটা রেজিস্টার লাগবে না ভাই? জি স্যার। দ্বিতীয় 8 16 পর্যন্ত জন্য একটা রেজিস্টার লাগবে, বাকিটির জন্য একটা। এইভাবে র মেটেরিয়ালের জন্য আমরা 3টা রেজিস্টার কিনতে পারি না? স্যার বুঝেন নাই? মনে করেন আমরা র মেটেরিয়ালের স্টক রাখবো না, ওটা তো ছিল ফিনিশ প্রোডাক্ট। তাহলে র মেটেরিয়ালের জন্য হ্যাঁ আমরা এই যে প্রথম আমাদের তো কতটা, প্রথম 8টার জন্য একটা বই, দ্বিতীয় 8টার জন্য কি আরেকটা বুঝছি। তৃতীয় 8টার জন্য, দ্বিতীয় 8টার জন্য এই যে আরেকটা বই, তৃতীয় 8টার জন্য আরেকটা বই, এরকম 3টা বই রাখতে পারি না? এখন আপনারা এই অনুযায়ী আপনি মোটা বই কিনে নিয়ে আসতে পারেন, আর এরকম কি করতে পারেন 10টা বই কিনতে পারেন কিনা প্রয়োজন অনুযায়ী। স্যার প্রত্যেকটা র মেটেরিয়ালের জন্য আলাদা আলাদা রাখা রাখবে না কি একসাথে? না না, এখন কথা বললে বোঝেন, আমাদের এখানে র মেটেরিয়াল হচ্ছে ধরেন 30টা রেজিস্টার কিনলে আপনার জন্য লাড়াচাড়া করা কষ্ট কিনা বলেন? জি স্যার, কষ্ট আছে। কষ্ট না? তাহলে এখন যদি আপনার যদি 30 যদি হ্যাঁ এরকম হয় যে অনেক ভলিউম, তাহলে আপনি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বই রাখেন, হইতে পারে আপনার ভলিউম হইতে পারে না? আপনি বড় গ্রুপ অফ কোম্পানি, ঘন্টায় মিনিটে মিনিটে আপনার ডেলিভারি হয়, কি বলেন? জি স্যার। এটা নির্ভর করবে কিসের উপরে আপনার আমি একটা আইসক্রিম কোম্পানি চাকরি করতাম, নাম বলবো না, ওই কোম্পানিতে দেখছি এরকম মোটা রেজিস্টার ছিল। কেন? ওরা প্রতি মিনিটে মিনিটে কি আইসক্রিম ডেলিভারি দেয়। তাহলে হ্যাঁ, তাহলে আমরা র মেটেরিয়ালের জন্য কটা বই কিনলাম বলেন? 3টা বই। এখন আপনি চাইলে র মেটেরিয়ালের জন্য বই কিনছেন, ঠিক অনুরূপভাবে প্যাকিং মেটেরিয়ালের জন্য বই কিনতে পারেন না? জি স্যার। তাহলে আমরা র মেটেরিয়াল একটা রেজিস্টার রাখলাম, প্যাকিং মেটেরিয়াল একটা রেজিস্টার রাখলাম, ঠিক আছে? এখন আপনারা প্রশ্ন করেন, এই যে আমরা র মেটেরিয়াল প্যাকিং মেটেরিয়াল কিনলাম, এর পাশাপাশি আমি সার্ভিসগুলি কিনবো না? আইনে বলা আছে না, বিধি দ্বারা নির্ধারিত ক্রয় হিসাবে সার্ভিস নেটি না দিলে রেয়াত পাবেন না, বলা আছে কিনা? দ্বারা 44 বলা ছিল কিনা বলেন? যে বিধি দ্বারা নির্ধারিত ক্রয় হিসাবে হ্যাঁ যদি আপনি সার্ভিস অন্তর্ভুক্ত না করেন রেয়াত কাটা যাবে কিনা? জি। এখন আপনি সার্ভিসগুলি এন্ট্রি দেন নাই, যদি অডিটে ব্যাট অথরিটি বলে ভাই সার্ভিসের রেজিস্টার নিয়ে আসেন, তাহলে আপনার রেটটা কাটা যাবে না ভাই? সার্ভিসের রেটটা কাটা দিবে না? তাহলে আমরা এইভাবে সার্ভিসের জন্য একটা রেজিস্টার কিনতে পারি কিনা বলেন? জি স্যার। সোজা কথা এইভাবে চিন্তা করেন যে আপনার কোম্পানির প্রতিটা লেনদেন রেজিস্টারে অন্তর্ভুক্ত থাকতে হবে না? জি স্যার। আপনার কোম্পানির এমন কোনো পারচেস থাকবে না যেটার জন্য কি থাকবে না? রেজিস্টার থাকবে না। দেখেন ধরতে পারছেন কিনা? আপনি র মেটেরিয়াল কিনেন, প্যাকিং মেটেরিয়াল কিনেন, সার্ভিস কিনেন, যাই কিনেন, সব কিছু কী থাকতে হবে? রেজিস্টার থাকতে হবে। হ্যাঁ শোনেন, আপনার সোজা কথা 9.1-এ পারচেজের কলামে টোটাল পারচেজ আপনার রেজিস্টারের সামার সাথে মিলে যেতে হবে না। তাহলে যেই ভদ্রলোকের মিলে না তার মানে তার অ্যাকাউন্টসে খাতাপত্র অগোছালো আছে, কি বলেন? জি স্যার। তাহলে আমাদের এবিসি ফুডসের জন্য আমরা র মেটেরিয়ালের জন্য 3টা রেজিস্টার কিনলাম করার হিসাব, প্যাকিংয়ের জন্য একটা কিনলাম, আর ফিনিশ প্রোডাক্টের জন্য জি বলেন সার্ভিসের জন্য একটা কিনলাম, ঠিক আছে? আর বিক্রয় হিসাবের জন্য কি কিনলাম? 6.2 একটা। এই রেজিস্টারগুলি বুঝছেন কিনা বলেন? জি স্যার। আচ্ছা, এখন আপনার ব্যবসা পরিচালনার জন্য, পণ্য উৎপাদনের জন্য প্রথমে কি করেন? রেজিস্টার তো কিনে নিয়ে আসলেন, আপনি জানেন পণ্য উৎপাদনের জন্য পণ্য কী করতে হবে? র মেটেরিয়াল কিনতে হবে না? জি স্যার। আপনারা দেখবেন যে অনেক কোম্পানি রিটার্নে শুধু বিক্রি আছে, কোনো পারচেস নাই, বিক্রি আছে পারচেস নাই। তার মানে তাদের ওখানে কোথাও কোথাও ভুল হইতেছে কিনা বলেন? কারণ জি স্যার, আপনি ভুল। কেনা ছাড়া বেচেন কিভাবে, কি বলেন? বাকিটা সেলস হবে কেমনে? না, বাস্তবে তো এটা হয়। তাহলে যদি এনবিআর এর কোনো 7 ক্লাস করে থাকেন তাহলে আপনার মাথায় রাখেন আপনার ক্লায়েন্টের কেনা ছাড়া বেচা হয় কিভাবে, কি বলেন? তাহলে এখানেও কি রেভিনিউ বাড়তে পারে? আচ্ছা এখন দেখেন আমরা দেখাই,
আমরা মনে করেন এই যে এবিসি ফুডসের আমরা ব্যাট ম্যানেজার, ঠিক আছে? এখন আমরা এই প্রোডাকশন দিতে যাই, দেখেন এবিসি ফুডস 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত কেনাকাটা করতে হবে না র মেটেরিয়াল। এই চালান দ্বারা সে কী কিনছে বলেন? বলছি প্রথম চালান দ্বারা সে কী কিনছে? ময়দা কিনছে না ভাই? দেখেন তো, ময়দা কিনছে, তারপর কি কিনছে? চিনি কিনছে 1 তারিখে। তারপরে দেখেন দ্বিতীয় চালান দ্বারা ডিম কিনছে না? দেখেন যেখানে লেখা আছে না প্রথম তফসিলদার অব্যাহতিপ্রাপ্ত লেখা আছে কিনা বলেন? জি স্যার। তাহলে আপনার এরকম অব্যাহতিপ্রাপ্ত কিনলে চালান দ্বারা কিনতে হবে কিনা, 6.3 দ্বারা কিনতে হবে কিনা বলেন? আপনি 6.3 দ্বারা কিনবেন, নিয়ম মানবেন, ব্যাট কি দিতে হবে ভাই? না বলতে এই নিয়ম মানতে হবে। তাহলে এইভাবে 6.3 দ্বারা কিনবেন, কি করবেন? ব্যাট দিবেন না। ঠিক অনুরূপভাবে আপনি কি করছেন? ডিম কিনছে, প্রথম তহসিলদার অব্যাহতি, ব্যাট দিচ্ছেন না নাই। এইভাবে দেখেন ওনারা ডিম কিনলো, ময়দা কিনলো, তারপরে দেখেন ডিম আপনি একই জিনিস একাধিকবার কিনতে পারেন না, পারি স্যার। কারণ একদিনের ডিম দিয়ে তো সারা মাসে প্রোডাকশন হবে না। তারপর এরকম যে আরও র মেটেরিয়াল কিনলেন, হ্যাঁ দেখেন, তারপরে যে এই দেখেন কেমিক্যাল কিনলেন, প্যাকিং মেটেরিয়াল কিনছেন, ব্যাট দিচ্ছেন না, দেখেন তো। জি স্যার। তাহলে বলেন এই প্যাকিং মেটেরিয়াল কি আপনার উপকরণ? আমরা উপকরণের সংজ্ঞা জানি কি? র মেটেরিয়াল, প্যাকিং মেটেরিয়াল, সার্ভিস ছিল কি না? এই প্যাকিং মেটেরিয়াল কি আপনার উপকরণ? না স্যার। অবশ্যই স্যার উপকরণ। ঠিক না? কি ছিল? র মেটেরিয়াল, প্যাকিং মেটেরিয়াল, সার্ভিস, তারপরে ছিল না কি টেস্টিং কিট, রিএজেন্ট ছিল কিনা বলেন? জি স্যার। তাহলে আমি যদি এটা এই যে দেখেন একটা আদর্শ চালা দ্বারা চিত্র হিসেবে বলছে কি আপনি কাল্পনিক নাম কিন্তু এটা রিয়েল নাম না, ফেমাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, এখান থেকে কিনছেন, এবিসি ফুডস, নাম ঠিকানা ঠিকমতো আছে কিনা বলেন? জি স্যার। তার অ্যাড্রেস ঠিকমতো আছে কিনা? এইভাবে একটা আদর্শ চালানোর যে বৈশিষ্ট্য এইভাবে যদি থাকে তাহলে রেয়াত পাবেন না? জি স্যার, পাওয়া যাবে। এইভাবে থাকতে হবে, তাহলে এই প্যাকিং মেটেরিয়াল রেয়াত পাবেন। ঠিক অনুরূপভাবে কার্টুন কিনছেন না ভাই? জি স্যার। তাহলে এই কার্টুন যে কিনছেন, হ্যাঁ না ফয়েল র্যাপার কিনছেন, এটাও রেয়াত পাবেন। তারপরে এই যে কার্টুন কিনছেন এই যে ইয়ার থেকে, এটা কি রেয়াত পাবেন না? জি স্যার, এটা রেয়াত পাওয়া যাবে। তাহলে এইভাবে যা যা কিনছেন দেখেন, এইখানে ব্যাট দেনে রেয়াত পাবেন না না স্যার। স্যার। দেনও নাই, পাবেনও না। তাহলে এইভাবে যে জিনিসগুলি আপনার উপকরণ প্রমাণ দিতে পারবেন, আপনি কি পাবেন? রেয়াত পাবেন। রেয়াত পাওয়া যাবে। হ্যাঁ রেয়াত পাবে। তাহলে এখানে দেখেন যে মাস্টার কার্ড জি স্যার এক্সামটেড আইটেমগুলোর স্যার যদি চালান না পাওয়া যায় স্যার? ভাই শোনেন, চালান পান নাই, রেয়াতও পান নাই, তাহলে আপনি এক কাজ করেন, আপনার রেজিস্টার এরকম করেন, দুইটা খোলেন, যে সার্ভিস রেজিস্টারে যে দুইটা পেজ করবেন, লিখবেন যে সার্ভিস, হ্যাঁ উইথ 6.3, কি লিখতে পারেন না? জি স্যার। একটা পেজ করলেন কি সার্ভিস উইথ 6.3, সার্ভিস আনরেজিস্টার্ড লিখতে পারেন কিনা বলেন? জি স্যার। মানে আপনাকে চালান দিচ্ছে 6.3, চালান ছাড়া 6.3, এক সার্ভিস এন্ট্রি দিলেন। আর একটা দিতে পারেন না যে সার্ভিস রেয়াত নিছেন, কি বলেন? জি স্যার। তিনটা করলেন, সব সার্ভিস তো রেয়াত পাবেন না। সার্ভিস টেকিং রেয়াত রিবেট, হ্যাঁ উইথ 6.3, সার্ভিস আনরেজিস্টার, সার্ভিস মানে আপনি 6.3 পাইছে কিন্তু রেয়াত পাবেন না, তিনটা পাঠ করেন। জি স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, ওইভাবে চিন্তা করেন। তাহলে এইভাবে দেখেন আপনি এই যে আবার কার্টুন কিনছে, তাহলে এক জিনিস একাধিকবার কিনতে পারেন কিনা বলেন? জি স্যার, কেনা যাবে। ফেমাস ইয়া থেকে ফ্লেভার কিনছেন, এইভাবে দেখেন আপনি এই সারা মাসে এই কেনাকাটাগুলি করছেন। তারপরে দেখেন তো সার্ভিস, ক্লিনিং সার্ভিস করছেন, এটা কি রেয়াত পাবেন? সার্ভিস নিচ্ছেন আর কি, স্যার সেবা স্যার 15% স্যার পাওয়া যাবে। হ্যাঁ সার্ভিস স্যার। এখন বলেন সার্ভিস চার্জ রেয়াত নেওয়ার শর্ত কি কি? প্রথম শর্ত হলো 6.3 যা কিনবেন, ঠিক না? প্রথম শর্ত কি? 6.3 যা কিনলেন। দ্বিতীয় শর্ত হলো সহগে থাকতে হবে না? জি স্যার। তারপরে হলো কি, যেই দিন কিনছেন তার পরবর্তী 4 কর্মের মধ্যে দিতে হবে না? জি স্যার। এই চিন্তা করেন। তারপরে দেখেন এই যে বিজ্ঞাপন, এটা কি রেয়াত পাবেন না? পাবো স্যার। তারপরে এই যে গ্যাস বিল দিছেন, জি স্যার, পাওয়া যাবে। তারপরে বিদ্যুৎ বিল,
পাবেন? স্যার এটা পেতে পারি যদি স্যার প্রতিষ্ঠানের নামে থাকে, ঠিক না হ্যাঁ, স্যার? প্রতিষ্ঠানের নামেই তো আছে। আমরা অন্যজনের বিদ্যুৎ বিল দিতে কাজ করবো না, আমরা আমাদের কোম্পানিটাতে কাজ করবো। তাহলে বিদ্যুৎ বিলও কি রেহাত পাবেন। পাওয়া যাবে স্যার। হ্যাঁ, তারপর যদি ফায়ার ইন্স্যুরেন্স করেন পাওয়া যাবে স্যার। তাহলে এইভাবে আপনি যদি প্রমাণ দিতে পারেন আপনার কেনা মানে ক্রয়কৃত সার্ভিসের মধ্যে যে 6.3 আছে, তাহলে রেহাত পাবেন না? জি স্যার। আচ্ছা, এখন এই সার্ভিসগুলি কেনার আমার দাঁড়াচ্ছি ছিল যে কী বলেছে, উৎপাদন উপকরণ হলে রেহাত পাবেন। আর রেজিস্টার খাতা এন্ট্রি দিতে হবে না? জি স্যার, দিতে হবে। তাহলে চালান তো আপনারা দেখলেনি। মনে করেন আমরা কল্পনা করি দেখেন প্রথম চালান আপনি কি করছেন, সুমনা এন্টারপ্রাইজ থেকে 1 নাম্বার 6.3 দ্বারা ময়দা কিনছেন, সুগার কিনছেন। তাহলে ময়দার স্টকে চলে যাবে না? জি স্যার। আর সুগারটা সুগার স্টকে যাবে কিনা বলেন? তাহলে এইভাবে এক চালানের মধ্যে এরকম একাধিক আইটেম থাকতে পারে কিনা দেখেন। কয়টা আইটেম? 1টা 2টা 3টা 4টা 5টা না? তাহলে 5টা যার রেজিস্টার এন্ট্রি দিতে হবে কিনা, যার স্টকে। যার স্টকে দিতে হবে স্যার। হ্যাঁ, তাহলে আমরা 6 পয়েন্ট এই যে ইয়াটা ওপেন করি। দেখেন 6.1 এটা কি দিলাম, প্যাকিং মেটেরিয়াল, ঠিক আছে, এবিসি ফুডস। আচ্ছা, র মেটেরিয়াল ওপেন করে দাঁড়ান। একবার এখান থেকে শব্দ হইতেছে। আর সবাইকে মিউট করে দেন স্যার। না, মিউট করছি, দাঁড়ান। দেখেন প্রথম হলো র মেটেরিয়াল রেজিস্টার 1 এবিসি ফুডস। এখন দেখেন এখানে আমরা এন্ট্রি দিছি কি দেখেন, স্টক খাতায় স্ক্রিন কি দেখা যায় না, বড় করতে হবে। স্যার দেখা যায় একটু বড়। কি লেখা আছে দেখেন, সিরিয়াল নাম্বার, তারপর কি লেখা আছে, ইন্ডেক্স বা আইটেম নাম্বার, তারপর পেজ। ময়দার জন্য কি রাখছি 1 থেকে 12, সুগারের জন্য 13 থেকে 24, আইসিং সুগারের জন্য 25 থেকে 36, এভাবে পেজ রাখছি কিনা বলেন? জি স্যার। তাহলে প্রথম চালান দ্বারা আপনি কি কিনছিলেন 6.3 দ্বারা? ময়দা স্যার। ময়দার চিনি কিনা হয়েছিল স্যার। জি, দাঁড়ান করতেছি। ময়দা আর চিনি। এখন আপনার এরকম সন্দেহ হইতে পারে কিনা যে যদি নতুন প্রতিষ্ঠান হয় তাহলে আগের কি কোনো স্টক থাকবে? না স্যার। কিন্তু যদি রানিং প্রতিষ্ঠান হয় আগের মাসের একটা জের থাকতে পারে কিনা বলেন? জি স্যার, থাকতে পারে। জি স্যার। তাহলে আগের মাসের জের যদি থাকে ওটা স্টকটাই আনতে হবে না? জি স্যার। রবিন হিসেবে দেখাইতো। আচ্ছা, এখন ধরেন আমাদের আগের মাসের ময়দার স্টক আছে, এই যে আমাদের তো পুরাতন প্রতিষ্ঠান, দেখেন প্রতিষ্ঠানের নাম এবিসি ফুডস লিমিটেড, ঠিকানা জায়গায় থেকেই তার এটা তো ওই যে সিল বানানো ছিল, এই জন্য উল্টাপাল্টা হয়েছে, মানে ওই যে ব্যাট চালানের সিলটা বিন নাম্বারটা হবে নিচে আর ঠিকানাটা কী হবে উপরে। আপনি একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখেন। আর এখানে কী লিখছি, ময়দা, ঠিক আছে। এখন এখানে দেখেন কী লিখছেন, এখানে আপনি যদি মনে করেন এসএস কোডটা লিখে দিতে পারেন না, কারণ আপনার 9.1 পূরণ করতে হবে কী দ্বারা, এসএস কোড দ্বারা। হ্যাঁ, তাহলে আমরা দেখেন সিরিয়াল নাম্বার 1 কী দিচ্ছি 1/7/21, ওপেনিং স্টক 100, তার মানে কি এটা এর আগের মাসের স্টক না? জি স্যার। আর 1/7 থেকে যেহেতু স্টক রাখতেছি তার মানে কি আগের বছর ক্লোজিং, এই বছরের ওপেনিং, কি বলেন? এইভাবে আপনার সব আইটেমে দেখেন, এই যে এটা হলো কি দ্বিতীয় আইটেম, এটা হলো সুগার ওপেনিং স্টক কত 2000। তারপরে তৃতীয় আইটেম আইসিং সুগার ওপেনিং স্টক কত 500। এইভাবে এগুলো কি পার ডে ওপেনিং ক্লোজিং করা লাগবে না, মান্থলি ওপেনিং ক্লোজিং না দেখেন পার ডে ওপেনিং ক্লোজিং হচ্ছে কিনা দেখেন, 1/7/21 ওপেনিং, তারপরে এইভাবে এই একসাথে অনেক লেনদেন হইলো, তার 5-7 তারিখে ক্লোজিং টান আছে কিনা বলেন? জি স্যার। তাহলে এইভাবে আপনি যখন স্টক টানবেন
প্রতিদিনের ক্লোজিং প্রতিদিন টানবেন না, জি স্যার। এবার চিন্তা করেন। তাহলে এইভাবে আপনার আইটেমে যদি স্টকে থাকে, যদি ব্যবসাটা চলমান হয়, তাহলে এইভাবে ওপেনিং স্টক থাকতে পারে কি না? স্যার প্রতিদিন স্যার, প্রতিদিন এটা স্যার প্রতিদিন না করলে স্যার সমস্যা হবে স্যার। এটা উত্তরটা একটু পরে দেই ভাই, আমরা শেয়ার করি, ঠিক আছে? এখন ব্যাটের লোক না আসলে সমস্যা হবে না, ব্যাটের লোক আসলে সমস্যা হবে। জি স্যার। এখন কারো যদি ওপেনিং স্টক না থাকে সে কি লিখবে? নীল লিখবেন এখানে। জি স্যার নীল। আচ্ছা, আমি এখন একটা স্টক একটু বুঝাই, রেজিস্টারটা। তাহলে দেখেন প্রথম ঘর কী লেখা আছে? প্রথম ঘর লেখা আছে সিরিয়াল ক্রমিক সংখ্যা, তার মানে 1, তারিখ মানে যেই তারিখের। জি বলেন। স্যার একটু অনুগ্রহ করে সবাইকে মিউট করে না, মিউট তো করাই আছে। আর অর্ধেক ক্লাস আছে, যা করে করুক। দেখেন তারিখ মানে হয়েছে যেমন 1/7/21 তারিখ, এটা হলো ওপেনিং স্টক। তারপরে দেখেন 1/7/21 আবার রিসিভ আছে না, ওই দিন আবার ইউজ। তাহলে তাহলে এটা হলো কি, কোন দিনের লেনদেন? ওপেনিং স্টক মানে আগের দিনের স্টক কত আছে? 100 কেজি। 100 কেজি মূল্য, এই মূল্য লেখা কিন্তু ইমার্জেন্সি না, আমরা আপনাদের দেখাইছি না যে 6.2.1 মূল্য লেখা করছিল। বলছি 6.2.1 আমাদের কি মূল্য লেখা করছিল বলেন? না স্যার ছিল না। এই জন্য আমরা ওপেনিং স্টকের কী লিখবো না? মূল্য লিখবো না। কারো যদি লিখতে মন চায় সে লিখতে পারলে লেখক, আমাদের হিসাবে কি এটা দরকার নাই। এই জন্য আমরা কী করবো না, এখানে মূল্য লেখার প্রয়োজন নেই। জি, মূল্য লেখার প্রয়োজন নাই, ঠিক আছে? স্যার মূল্য লেখার জন্য কোনো বাধ্যবাধকতা আছে নাকি স্যার? আপনি 6.2.1 বলেন, এই ঘরটা আছে, এই ঘরটা আছে 6.2.1। না ওটাতে নেই স্যার। তাহলে বাধ্যবাধকতা থাকলে তো সারাই দিয়ে দিত, কি বলেন? জি স্যার। আচ্ছা, কারণ আমরা তো রাখতে স্টক খাতা, মূল্য চেঞ্জ হইতে পারে না। জি স্যার চেঞ্জ হতে পারে। চালানপত্র বা বিল অফ এন্ট্রি নাম্বার, যে চালান দ্বারা কিনছেন ওইটার নাম্বার না ভাই? রেটটা স্যার ভিন্ন হতে পারে স্যার। জি, তো আমাদের ক্রয়ের রেটটা তো ভিন্ন হতে পারে স্যার, একটু বাড়তে পারে, ভাই কমতে পারে, আপনি স্যার। বোঝেন, এটা হলো উপকরণের প্রারম্ভিক জেরের মূল্য, বোঝেন? জি স্যার। মানে আগের দিনের যে ক্লোজিং স্টক আছে টোটাল ভ্যালু কত, সেটার মূল্য। হ্যাঁ। তাহলে এখানে রেট বের হলে কি সমস্যা কি? আপনি তো যেই রেটেরই যাতা যোগ করে টোটাল তো একটা মূল্য বাই করতে পারবেন না। এখন আপনারা যদি রাখতে মন চায় রাখেন, আমরা স্টক খাতা রাখতেছি, আমরা এই ব্যাগার খাটবো না, এই জন্য আমরা রাখি নাই। জি স্যার। ঠিক আছে, দেখেন চালানপত্রের ক্রমিক সংখ্যা, তার মানে এটা কত নাম্বার? 6.3 দ্বারা এই চালানপত্রের নাম্বারটাকে লিখতে হবে না? জি স্যার লিখতে হবে। তাহলে আমরা দিলাম চালানপত্রের ক্রমিক সংখ্যা কি 1। তা কয় তারিখের চালান? 1/7/21 না? তাহলে তারিখ। নাম কার থেকে কিনছেন? সুমন এন্টারপ্রাইজ। ঠিকানা তার ঠিকানা, নিবন্ধন নাম্বার তার নিবন্ধন নাম্বার। তাহলে এইভাবেই ক্রেতার তথ্য দিতে হবে কিনা বলেন? এখন আপনি বললেন আমাকে ওই ব্যক্তি 6.3 দেয় নাই, তাহলে ওনার এই 6.3 নাম্বারটা ছাড়া ক্যাশ মেমো থেকে বাকি তথ্যগুলি পাবেন কিনা বলেন? 6.3 না দিলে এই চালান নাম্বারটা, মূসক চালান নাম্বারটা পান নাই, বাকি তথ্যগুলি আছে কিনা ওই ওনার ভাউচারে, ওই অনুযায়ী এন্ট্রি দিয়ে দিবেন। কি বলেন? অডিটের সময় ব্যাটের স্যারেরা খাতাপত্র না পেলে ওকে ধরবে, আপনার টেনশন কি? তাহলে বলেন 1 থেকে 9 পর্যন্ত বুঝছেন কিনা সবাই? জি স্যার। আচ্ছা, তারপরে দেখেন বিবরণ। এই বিবরণ যখন ওপেনিং লিখবেন তাহলে লিখবেন ওপেনিং স্টক। তারপরে যে কিনলেন লেখছেন না পারচেস, কি লিখছেন? পারচেস। তারপরে যদি প্রোডাকশন ইউজ করেন তাহলে ইউজ ফর প্রোডাকশন লিখবেন না? তাহলে এই বিবরণটা কি কি কারণে তালিকাভুক্ত করছেন বা রেজিস্টার এন্ট্রি দিয়েছেন, ওই তথ্য লিখতে হবে না ভাই? জি স্যার। যে ওপেনিং হলে ওপেনিং, ক্লোজিং হলে ক্লোজিং, ওয়েস্টেজ হলে ওয়েস্টেজ, মানে ওই অনুযায়ী। তাহলে দেখেন কি কারণে প্লাস মাইনাস হয়েছে। জি জি, কি কারণে এন্ট্রিটা দিছি। পরিমাণের জায়গায় 6.3-তে 4,500 কেজি ছিল না? জি স্যার। আপনারা দেখেন আমরা যখন রিটার্ন করি 9.1-এ আমরা ক্রয়ের ভ্যালু লিখতে হয় কিনা? জি স্যার লিখতে হয়। ঠিক অনুরূপ 9.1-এ আমাদের বিক্রয় ভ্যালু লিখতে হয় কিনা? তাহলে আমরা শুধু এই যে ক্রয়কৃত পণ্যের মূল্য লিখবো। দেখেন এখানে কিন্তু লিখছি ঠিকই, দেখছেন?
কারণ এটাই ধরে এত পাবো সকল প্রকার এটা কি লেখা আছে বলেন? সকল প্রকার কর কর ব্যতীত। তাহলে কর ব্যতীত মূল্য আর করের পরিমাণ এখানে লিখবেন। এখন আমরা কিনছিলাম সুগার, সুগারে ব্যাট নাই, এই জন্য আমাদের করের পরিমাণের ঘর কি খালি। যদি এটা এরকম হইতো ব্যাটেবল পণ্য তাহলে কি লিখতাম দেখেন, তাহলে কিন্তু আমরা ব্যাট লিখতাম, ঠিক আছে। যেহেতু সুগার কি অব্যতিবিরত, এই জন্য আমরা কি করি নাই, লেখা হয়নি স্যার। লেখা এই দেখেন, এই যে এই পণ্যটা পারচেস করছেন, মূল্য লেখছেন না মুসুকে, দেখেন তো ব্যাট লেখছেন কিনা বলেন। লেখা আছে স্যার। তার মানে বুঝছেন তো, এটা হলো অব্যতিবিরত, এই জন্য ব্যাট ছিল না, যেটা ব্যাট আছে ওটা লিখছি না জিঙ্ক। জি, স্যার। এবার চিন্তা করেন, তাহলে এই এই এটা হলো মূসক। তাহলে পরিমাণ, মূল্য, তারপর কি সম্পর্ক শুরু থাকলে লিখবেন, না থাকলে ডট মূসক। এখন দেখেন 3 নাম্বার ঘরে ছিল ওপেনিং স্টক, আর 11 নাম্বার ঘরে হলো পারচেস। তাহলে 3 আর 11 যোগফল কি টোটাল লিখবেন না 15 নাম্বার ঘরে? জি স্যার। তাহলে ওপেনিং দেখেন, ওপেনিং আর পারচেস এই দুইটা যোগ করলেই তো টোটাল কি অ্যাভেলেবেল কিনা বলেন। এই যে আজকের ক্লোজিং মানে তো ওই দিন ওপেনিং, আজকের ক্লোজিং ছিল কবে 950 কেজি। তাহলে এই 950 কেজি দেখেন, এই 950 কেজির সাথে পারচেস যোগ করলে এই টোটাল প্রোডাকশন, টোটাল অ্যাভেলেবেল মানে প্রোডাক্ট ফর ইউজ ফর প্রোডাকশন বেড়েছে কিনা বলেন। জি স্যার। তাহলে আমি 11,190 কেজি কি ইউজ করতে পারি এখন। তাহলে এটাই আমার আজকে ক্লোজিং না। শোনেন, একদিনে তো অনেকবার লেনদেন হয়েছে, দেখেন 1 তারিখে ওপেনিং টানছেন, 1 তারিখে প্রোডাকশন ইউজ করছেন কিনা একাধিকবার বলেন, হয় কি না? 1 তারিখে আবার আসছে, তাহলে এই সবগুলি লেনদেন এক ডেটের না। একদিনের। তাহলে বড় ধরনের কোম্পানিতে এরকম হয় না যে 2 ঘন্টা পর রিকোয়েশন দেয় না ব্যাচ অনুযায়ী? জি স্যার। জি। তাহলে বাস্তবে এরকম ঘটতে পারে। তাহলে এটা হলো, এরপরে দেখেন কি লেখা আছে, মোট উপকরণের পরিমাণ এটা অ্যাভেলেবেল। তারপরে এই যে প্রোডাকশন, পণ্য প্রস্তুত কি বলা আছে, পণ্য প্রস্তুত। তাহলে আপনি যে 10 কেজি ইউজ করছেন, এখানে 10 কেজি ইউজ করছেন, এগুলি এন্ট্রি দিতে হবে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন তো ছিল 1000 কেজি, এর মধ্যে 10 কেজি চলে গেলে তাহলে বাকি 990 কেজি থাকবে না? জি স্যার। জি স্যার। এটা আবার একটা রিপোর্ট দ্বারা ইনপুট করেন না, লেখছেন না র মেটেরিয়াল লিগেশন 1 কি বলেন, এগুলো ধাপে ধাপে দেখাবো। তাহলে ক্রয় রেজিস্টারটা তো বুঝছেন। জি স্যার। আর একটা প্রশ্ন ছিল স্যার। পোস্ট সময় দিব ভাই, আমি যখন বলবো পোস্ট করে তখন একটু ওয়েট করেন। তাহলে বলেন এমনি ক্রয় রেজিস্টার তো বুঝছেন, তাহলে ক্রয় রেজিস্টার থেকে ওপেনিং টানা আর পারচেসটা এন্ট্রি দেওয়া পারবেন কি না? পারবো স্যার। আচ্ছা, এখন আপনারা এরকম 6.3 দ্বারা কিনলেন, আমি যদি এই রেজিস্টারটা আপনাদের দিয়ে দেই এইভাবে, দেখেন যে প্রতি মাসে এই যে এই রেজিস্টার থেকে প্রতি মাসে এরকম এই যে পারচেস, এই দেখছেন পারচেস করলেন এন্ট্রি দিলেন, দেখেন পারচেস করছেন এন্ট্রি দিছেন, পারচেস করছেন এন্ট্রি দিছেন, এই এন্ট্রিগুলি দিতে পারবেন কিনা বলেন। পারবো স্যার। এটুকু শিখছি। হ্যাঁ, এন্ট্রি পর্যন্ত তো শিখছেন, বাকিটা শিখায় নাই। এখন এই এন্ট্রি পর্যন্ত কে কোশ্চেন করতে নিয়েছিলেন এবার বলেন, মানে প্রাসঙ্গিকটা বলবেন। আর এখানে আমরা যে কনজাম্পশনটা দেখানো হয়েছে স্যার, এখানে প্রোডাকশন অনুসারে কি 4.3 সাথে হিসাব করে কি ভাই আপনি উত্তর দিব, আপনি একটু ওয়েট করেন। আমার আপনি কিন্তু একটু আধা ঘন্টা আগে প্রশ্ন করে ফেলাইছে, আপনি রাগ করেন না, আপনার জানার আগ্রহ আছে, একটু আধা ঘন্টা ওয়েট করেন, আপনি উত্তর পেয়ে যাবেন। সবাই কি বলেন? অবশ্যই। কারণ আমি জানি, শুনেন আমি জানি আপনার মনে কোশ্চেন কি, আমি তো 9 বছর ধরে ক্লাস করাই, আর এরকম 6000 আপনার ভাই করতে করতে আমার একটা আইডিয়া হয়েছে। আর কাস্টমারের চাহিদা যদি আপনি, কিন্তু আমি পার্টিসিপেন্ট বলি, কি বলছি, কাস্টমারের চাহিদা না বলতে তো টাকা পাবো না, কি বলেন? ঠিক আছে স্যার। শোনেন আপনি মন প্রাণ দিয়ে ধারণ করবেন একটা, আপনি যদি কিছু মনে করেন না, যারা জব করেন সে যদি আজকে চিন্তা করেন, হ্যাঁ যে আমি আজকে 30,000 টাকা স্যালারি পাই, একদিন আমি 1 লাখ টাকা পাবো, মন প্রাণ দিয়ে যদি ধারণ করেন, প্রতিদিন যদি 1 ঘন্টা করে এটা পড়েন, প্রতিদিন তো সম্ভব হয় না, কি বলেন? আপনি ঠিক করলে সপ্তাহে 7 ঘন্টা পড়বেন, 6 দিনই আপনার সময় পান নাই, শুক্রবার দিন পরে ফেলান, কি ঠিক না? শুক্রবার দিন পান নাই, কোরবানি দিয়ে 2 দিন সময় পাইছেন, 2 দিন পরে ফেলান নামাজের ফাঁকে ফাঁকে, যখন সুযোগ পাবেন তখনই বলেন। মোবাইল শুনেন, ইচ্ছা থাকলে উপায় হয়। আপনি দেখবেন ঠিকই আল্লাহ আপনাকে 2 বছর পরে কি ওই জায়গায় বসায় দিবে। এখন আপনি ভাই নিয়তি করবেন না, তাহলে হইব বলেন? না স্যার। ওই যে বলে না যে আল্লাহ তুমি আমার সাপ্পর ফাড়া, হিন্দি ভাষা যদিও, যে
উন্নতি দাও। এখন আগে তো ছাদ বানাবেন, তারপরে তো আল্লাহ ভাঙবো, কি বলবেন? আর আপনার ছাদই বানাইলেন না, আল্লাহ ভাঙবো থেকে? আমার একটা কোশ্চেন ছিল, বলেন। সেটা হচ্ছে আপনি বিবরণ করে লিখলেন পারচেজ, ওপেনিং এগুলো, যদি আমরা কিছু না লিখে তাহলে কি কোনো সমস্যা হবে? মানে ইস্তেহারটা কি ফুলফিল হইলো? আচ্ছা, আমরা আগে একটু একটু পরে উত্তর দেই। আচ্ছা ঠিক আছে, জি শিওর। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার ওই যে স্যার, আমরা যে লিখবো, হ্যাঁ, কোনো ডেটটা যদি মিসিং হয়, ধরেন একটা ডেটটা মিসিং হয়ে গেল, এই যে সবগুলি উত্তর একটু ওয়েট করেন, আমি পরে দেই। আমি তো জানি, আমি বললাম তো, শোনেন, আমি যখন কোশ্চেনের সময় দিই আপনারা কোশ্চেন করতে পারেন, আমি তো মোটামুটি চেষ্টা করি যে ওই অভিজ্ঞতার আলোকে এটা উত্তরটা রেডি করে রাখি। আপনারা ওয়েট করেন, আমি তো খাতায় এন্ট্রি দেওয়া শিখেছি, আরও বহুত কিছু। শোনেন, এই 18 দিন ট্রেনিং করার পরে আমার বিশ্বাস আপনাদের খিদা বাড়বে, আপনারা এই ক্লাস করে সন্তুষ্ট থাকবে না। স্যার অলরেডি ক্ষুধায় পেট চৌচই করতেছে, মাথার ভিতরে কিডনি কাজ ঠিক আছে, বুঝছেন? এবার 18 দিন ক্লাস করার পরে বুঝবেন যে আরো অনেক শিখার বাদ আছে। খালি আমি ক্লাস বইটা করেন। স্যার পড়ে তরজমা করতেছি বসে বসে, হ্যাঁ, কত ওইটাই। করব। এখন আমি তো শুধু চালান টালান শিখাইতেছি, তাহলে একটু আগাই, সামনে আগাই। আচ্ছা ভাই, বোঝেন যে পণ্য কিনলেন, খাতায় এন্ট্রি দিলেন, এই পর্যন্ত সবাই ক্লিয়ার তো? জি স্যার। হ্যাঁ, এইবার খুব মজার শখ শিখাবো। এই শখ দিয়ে আমার শ্রদ্ধেয় সুপার স্যার, ইন্সপেক্টর স্যারদের বলবেন, স্যার আমি 40% কেমনি এডিশন করব। কি বুঝছেন এবার? কিছুই বুঝিনি স্যার। একটু স্যাররা কি বলে, বলে না যে উপকরণ 40% এডিশন করে নিয়ে আসেন, যে আলাল দুলাল বেটে বসছিল কি না? জি স্যার। 40% এডিশন করে নিয়ে আসেন। এখন স্যারকে বলবেন, স্যার আমি কিভাবে 40%, এখন দেখাবো যে আমার তো এডিশন 10% হয় না। আপনি দেখেন তাহলে, বুঝছেন তো? এবার উৎপাদনকারী শখ, এটাতে ওয়েস্টেজ টোয়েস্টেজ সব দেখাবো। তাহলে খাতা এন্ট্রি দেওয়ার পর পণ্য বেচার আগে শখ দিতে হবে কিনা বলেন? জি স্যার, পণ্য বিক্রি করার আগে দিতে হবে। পণ্য বিক্রি করার আগে শখ দিতে হবে, ঠিক না? বা মূল্য ঘোষণা দিতে হবে। তাহলে এখন আমাদের আইটেম অনুযায়ী শখ কটা দিব? খাতাটা আমরা আগে শখ দিই, প্রোডাকশনের সময় এটা এন্ট্রি দিব, ঠিক আছে? আগে তো শখটা রেডি করি। এক্সেল দিয়ে বলছিলেন স্যার, দেন নাই এখনো। আচ্ছা, না দিলে শুনেন, আমি কি বলছি, আপনার থেকে আমার টেনশন বেশি তো, অনেক সময় তো সময় সুযোগে ধরে দিতে পারি না। কালকে ইনশাল্লাহ পেয়ে যাবেন, বললাম না আজকে যে। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। কারণ আপনি শুনেন, তারপর তো নাম্বার থাকবেই, গ্রুপ তো ডিলিট করি নাই, আগের গ্রুপও আছে, ঠিক আছে? কারণ দিন শেষে আপনার থেকে আমার টাকা নিতে হবে তো। তাহলে গ্রুপটা স্যার আমাদের অনেক উপকার দিচ্ছে স্যার। অসুবিধা নাই, তবে রিকোয়েস্ট থাকলো, মাঝে মাঝে দুই একজন আছে একটু থাকে, হয়তো নতুন মানুষ বোঝে নাই, যে ব্যাট রিলেটেড ছাড়া জরুরি কিছু ছাড়া আছে না, জাতীয় জরুরি নিউজ, যে এখানে একটা দুর্যোগ হইতে পারে, ওটা হলো আলাদা, সচেতন করার জন্য করছেন, ঠিক না? কিন্তু এই রিলেটেড ছাড়া অন্য কিছু শেয়ার করেন না। স্যার আসলে অনেক উপকার হয়, যেমন আমি তো জানলে কাউকে জানাতে পারি। না না, আমি কি বলছি, আমাদের এরকম আরো গ্রুপ আছে, সবার কাছে রিকোয়েস্ট এটার জন্য ইফেক্টিভ থাকে, যে গ্রুপে আপনি যে ব্যক্তিগত ঝগড়াঝাটি, হ্যাঁ, তারপরে রাজনীতিক এগুলি করেন না, এগুলি গঠনমূলক জিনিস লেখেন। একজন ভাইকে একজনকে হেল্প করলেন, ভাই প্রত্যেক একটা কপি আছে কিনা দেন, কিভাবে লিখবো, নিজেরা ডিসকাস করেন, মাঝে মাঝে আমি উত্তর দিব, ঠিক আছে? কিন্তু ওই গঠনমূলক আর শ্রদ্ধা রাখেন, বয়সে বড় তাকে শ্রদ্ধা করেন, ছোটো যে তাকে স্নেহ করেন, তাইলেই হবে, সমস্যা নেই। আমাদের ফেসবুক গ্রুপও আছে, ঠিক আছে? ওইখানে অ্যাড করতে পারেন। আচ্ছা বলেন, শখ দেওয়ার সময় তাহলে 25 গ্রাম ভ্যানিলার জন্য একটা শখ দিব না? জি স্যার। 25 গ্রাম চকলেটের জন্য একটা শখ দিব, 50 গ্রাম ভ্যানিলার জন্য একটা শখ দিব, 50 গ্রাম চকলেটের জন্য একটা শখ দিব, 4টা শখ দিব কিনা বলেন? জি স্যার, 4টা হবে। আচ্ছা, এখন এই 4টা তো আমরা সিঙ্গেল প্যাকেটে বিক্রি করি, তাহলে শখ 4টা। যখন 4টা আবার গিফট বক্সে বিক্রি করি, তাহলে 8টা শখ হবে না? জি স্যার। তাহলে আমরা কয়টা শখ দিব বলেন? টোটাল 8টা স্যার। 8টা। তাহলে প্রোডাক্ট যেহেতু একই জিনিস, তাহলে এসএস করে একই হবে না? একই হবে। এখন দেখেন তো এখানে কি লেখা আছে, এমআরপি। তার এই যে প্রোডাক্টের গায়ে লেখা থাকবে না, 12 পিস 25 গ্রামের ভ্যানিলার দাম 185 টাকা। জি স্যার, লেখা থাকবে। 1 পিস ভ্যানিলার দাম 16 টাকা। আপনি যখন কাস্টমার হিসেবে কিনবেন, তাহলে আপনি 185 টাকা দিয়ে কিনবেন, কি বলেন? তাহলে আমার ফ্যাক্টরি কয় টাকার উপরে ব্যাট দিবে বলেন? সে কি 185 টাকার উপরে ব্যাট দিবে, না তার ফ্যাক্টরি প্রাইসের উপরে ব্যাট দিবে? তাহলে এখানে একটা শব্দ লেখা আছে, এক্স ফ্যাক্টরি প্রাইস। তাহলে দেখেন, আমার পণ্যের দাম 185 টাকা হলেও আমি ব্যাট কি 120 টাকার উপরে দিব কিনা বলেন? না স্যার। ব্যাট তো 120 টাকার উপর দিতে হবে না স্যার। বুঝেন 185 উপরে দিব তো স্যার কাস্টমাররা।
না না বুঝেন না, শুনেন এই তো প্যাচ লাগতেছে তো, দাঁড়ান না। মনে করেন কি দেখাই, বিজ্ঞাপন না, এমনি দেখাই। মনে করেন এই ক্যান্ডি, খেয়াল করেন এটা কি ক্যান্ডির লেবেলটা খুলে দেয়, তো অ্যাড হয়ে যাবে, তাহলে মানে এই ক্যান্ডি যদিও দেখা যায়, এই ক্যান্ডি আমি যদি বাজার থেকে কিনি, হ্যাঁ দাঁড়ান, আমি যদি বাজার থেকে কিনি 2 টাকা পিস, ধরেন উদাহরণস্বরূপ 200 পিস আছে, তাহলে এটার দাম কত? 400 টাকা, 400 পিস কিনা বলেন, 400 টাকা কিনা। এখন তারা সহগ দিল 350 টাকা, তাহলে আপনি বলেন এই যে ফ্যাক্টরি থেকে ক্যান্ডিটা কয়টা হাত বদল হয়ে আপনার কাছে আসছে বলেন? অনেক হাত বদল দিতে আসছে স্যার। জি, ফ্যাক্টরি থেকে ডিলারের কাছে গেছে, ডিলার থেকে ঠিক না? তারপরে স্যার চান্সে খায়নি, আপনি তো দিতে পারবো না ফেসবুকে, কি বলেন? এখন আপনি বলেন এই ক্যান্ডি ফ্যাক্টরি থেকে ডিলারের কাছে গেছে না, জি স্যার। স্যার ডিলারের কাছে, রিটেলারের কাছে গেছে না, জি স্যার। সরি ডিলার থেকে হোলসেলার, রিটেলার, তারপর দোকানদার, এইভাবে করতে করতে আপনার হাতে পড়ছে না? জি স্যার, ধাপে ধাপে স্যার। হ্যাঁ, তাহলে আপনি বোঝেন এই কেকটাও তো এইভাবে ধাপে ধাপে গেছে, হ্যাঁ ধাপে ধাপে গেছে। তাহলে আপনি কি 185 টাকার উপর ব্যাট দিবেন না 120 টাকার উপর ব্যাট দিবেন? 120 টাকার উপর স্যার। 20 টাকার উপর দিব স্যার। এটাকে আমরা কি বলি? ভ্যালু চেন। এটা কি বলি? ভ্যালু চেইন। ভ্যালু চেন। তাহলে দাঁড়ান ভ্যালু চেন আপনাদের দেখাচ্ছি। দেখেন দাঁড়ান, এটা ট্রেডিং এরটা আসছে, আরেকটা আছে দাঁড়ান। স্যার গত ক্লাসের যে ভিডিও দিছিলেন ওইটা স্যার ডাউনলোড করতে পারি না স্যার। আপনার সফটওয়্যার নাই, সফটওয়্যার বোঝেন? ওই যে কি সফটওয়্যার লাগবে স্যার? সবগুলো ডাউনলোড হয়েছে ওইটা ছাড়া বাকিগুলো তো ডাউনলোড হয়। হয়তো এরকম হয়েছে যে মাত্র দিছি তখনই ডাউনলোড করছে, পরে ট্রাই করেন। আমি তো দিছি তো ক্লাসে একটু আগে। বুঝতে পারছি। আচ্ছা দেখ, এই ভ্যালু চেনটা আমি পাইতেছি না, এটা পরে দেখাবো না। আমি ওই যে ফলের একটা সেটাতে দেখাই, বুঝছেন? আপনাদের তো বিদ্যা বোঝান দরকার, কি বলেন? জি স্যার। ম্যাকে আবার অনেক উইন্ডোজে ফাইল সাপোর্ট করে না। দেখেন, মনে করেন ইশারা দেই, ইশারা। আমাদের এক কমার্শিয়াল ইম্পোর্টার ভাই, উনি বিদেশ থেকে কি যাহা আনে তাহাই বেচে। দেখছেন এই যে এই জিনিসটা আপনাদের ক্লাসে দেখাতে ভুলে গেছি, ইচ্ছা করে বলি না কিন্তু অজান্তে ভুলে গেছি। সে কি আছে? অরেঞ্জ। কি আছে ভাই? অরেঞ্জ আনা পরে দেখেন আমদানিকারক, তারপর ডিলার, পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা, তারও ভোক্তার কাছে পোষায় না। জি স্যার। তাহলে এই যে ভাই আনলো, তার প্রোডাক্ট, আপেলের দাম কত বলেন? অরেঞ্জের দাম 52 টাকা। সে আনার সময় এটার উপরে ভ্যাট দিছে না? জি স্যার। আনার সময় ভ্যাট দিছে কত দেখেন? 60 টাকা 95 পয়সা। এটা ডলার রেট বাড়ার আগে। এটি দিছে কত? 2 টাকা 65। তাহলে 10 টাকা 60 পয়সা দিছে কিনা বলেন? জি স্যার। তা আমরা কি জানি এই 10 টাকা 60 পয়সা সে রেয়াত পায় না? রেয়াত আর সমন্বয়। তাহলে এইবার যদি এই 52 টাকার জিনিস 10% এডিশন করে, খেয়াল করেন, 10 বাস্তবে কিন্তু এরকমই হয়, তাহলে তার 58 টাকা হয় কিনা? জি স্যার। 58 টাকার উপরে যে 15% ভ্যাটও দেয়, তাহলে সে দেখেন তো 52 টাকা জিনিস 67 টাকা বিক্রি করছে কিনা? জি স্যার। তাহলে আমি বলতে পারি না, দেখেন এই ভ্যাট আর এটি সমন্বয় করার পর সরকার থেকে হচ্ছে 1 টাকা 76 পয়সা এখনো পাওনা আছে কিনা বলেন? জি স্যার। ডিলার যখন তার থেকে কিনলো, ডিলার বলবে না আমার প্রোডাক্টের ক্রয় মূল্য হচ্ছে 58 টাকা, ভ্যাট হচ্ছে 8 টাকা, ভ্যাট সহ ক্রয় মূল্য 67 টাকা, দেখেন তো। জি স্যার। এই ডিলার যদি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করে,
তাহলে ডিলার এই 8 টাকা 83 পয়সা কি রেয়াত পাবে কিনা? জি স্যার পাবে স্যার। ডিলার রেয়াত নিয়ে নিল, তাহলে এই ভ্যালু থেকে ডিলারের রেয়াত বাদ দিয়ে দিবেন না? জি স্যার। তাহলে তার ক্রয় মূল্য 58 টাকা, এই যে যেটা ব্যাট ছাড়া 58 টাকা 90 পয়সা তার ক্রয় মূল্য কিনা বলেন? জি স্যার। আচ্ছা এই লোক দেখেন তো 10% আর 15% 25% এডিশন করছে না ভাই, ইনক্লুসিভ হইলে 10 আর 15 কত? 25 25 ইনক্লুসিভ। এই ভদ্রলোক দেখেন এই প্রোডাক্টের উপরে 22% এডিশন করছে, বাস্তবে সে দেখেন 15% আর 22% কত 37% কিনা, 37 হ্যাঁ 37%। ঠিক না? ইনক্লুসিভ হইলে, কারণ এই 15 তো সে প্লাস মাইনাস করতেছে। তাহলে 58 টাকার উপরে 22% এডিশন করলে 12 টাকা, মোট কত 71 টাকা। তাহলে 71 টাকার উপরে 15% ব্যাট দিছে না আবার? জি স্যার। তাহলে সে রেয়াত পাইলে কত 8 টাকা 83 পয়সা। 10 টাকা সেলস ব্যাট যদি দেওয়া লাগে সে 1 টাকা 90 পয়সা ট্রেজারি দিবে কি না? জি স্যার। ভাই বাকিরা বুঝতেছেন? জি স্যার বুঝতেছি। আচ্ছা এখন দেখেন আবার পাইকারি বিক্রেতা যখন কিনলো সে বলবেন আমার টোটালে প্রোডাক্ট ক্রয় মূল্য 52 টাকা 50 পয়সা, কিন্তু যার ভ্যালু হচ্ছে কত 71 টাকা আর রেয়াত হচ্ছে 10 টাকা, কি বলবে? সে দেখেন ভ্যালু হচ্ছে 71 টাকা, রেয়াত হলো 10 টাকা। তার এই লোক 31% এডিশন করছে ভাই, 15 আর 22 37 কিনা বলেন, আর এখানে 15 আর 31 47% কিনা বলেন। জি স্যার। তাহলে আপনারা ব্যাট বেশি দেন না কম দেন? বেশি দিচ্ছে। বেশি দেন, কিন্তু আপনার কি নাই, খেয়াল নাই, কি বলেন? তাহলে জি, স্যার। আপনারা ভয় পাওয়ার কারণ কি? আপনারা শুনেন, আপনারা কেউ ফাঁকি দেন না ব্যবসায়ীরা, আপনারা হয়তো অগোছালো বা দক্ষ কর্মকর্তা রাখবেন না টাকা বাঁচাতে যায়, এরকম হয়েছে সামনে দিয়ে আপনাদের হাতি চলে যায়, মশা যেতে পারে না, পিছিয়ে দিয়ে হাতি চলে যেতেছে, এরকম হয় কিন্তু। স্যার এরকমই ঘটনা করতেছে বাস্তব। তাই বুঝছেন তো? আসলে কোনো ব্যবসায়ী ফাঁকি দেয় না, সরকার জানে তারা কিন্তু বেশি বেশি ব্যাট দিতেছে। এই যে আপনি বেচার সময় আবার এটার উপরে 15% দিচ্ছেন না, জি স্যার। তাহলে দেখেন আপনি যদি 10 টাকা ইয়ার রেয়াত পাইতেন তাহলে আপনি কি এডিশন মানে এই যে 14 টাকা দিতেন সেলস ব্যাট, রেয়াত পাইছেন 10 টাকা, ট্রেজারি দিতেন কত 3 টাকা 34 পয়সা, আপনার কাছে কষ্ট কম লাগতো কিনা? স্যার কম লাগতো। আবার এই 100 টাকা খুচরা বিক্রেতা যখন কিনলো সে বলবেন আমার ভ্যালু 94 টাকা আর রেয়াত 14 টাকা বা ব্যাট, জি স্যার। তাহলে এই লোক 42% এডিশন করছে কিনা বলেন? জি স্যার। আচ্ছা 42 আর 15 57% হয় কিনা? 57% স্যার। আচ্ছা 42 আর 15 57%। তাহলে এই ভদ্রলোক 153 টাকা করে বলেন। এখন বলেন অরেঞ্জের দাম কত এখন? আপেল অরেঞ্জ এগুলির দাম কত বুঝেন নাই? 153 না না 153 তো বর্তমানে বাস্তবে কত? হ্যাঁ 552 টাকা স্যার। না, শোনেন এটা হলো কি ডলারের যখন 82 টাকা ছিল তখনকার আমার একটা কাস্টমারের নাম ঠিকানা আলাদা, একটা কাস্টমারের ডিল ডাটা দিয়ে করছি এবং এটা দিয়ে আমি ব্যাট অফিস হেয়ারিংও করছি, বুঝছেন? এখন এইভাবে গোছায় দিলে স্যাররা মানতে বাধ্য কিনা? বাধ্য বাধ্য। ঠিক তেমনি আপনি ক্যান্ডি বানাইছেন, আপনি যদি বলেন বাজারে বিক্রি করি 350 টাকা, ডিলার কিনে 300 টাকা দিয়ে, রিটেলার কিনে 250 টাকা দিয়ে, এরকম করতে করতে আমি বেশি 200 টাকা বলতে পারেন না? পারি স্যার। কি বলেন? আমি তো ক্যান্ডি ফ্যাক্টরিতে চাকরি করে আসছি, এই ক্যান্ডি অন্য ক্যান্ডি, আমাদের ক্যান্ডিতে মার্জিন ছিল 10 পয়সা। কত পয়সা? 10 পয়সা। মানে প্রতি ক্যান্ডিতে আমাদের র মেটেরিয়াল প্যাকিং মেটেরিয়াল বাদ দিলে 10 পয়সা করে কি মুনাফা হতো। বড় বড় কোম্পানিতে এগুলি হয় না। তাহলে আপনি কি 40% এডিশন করে ব্যবসা থাকবে ভাই? না স্যার। তাহলে দেখেন আমরা এখন সহগে যাব। তাহলে আমাদের এই কোম্পানির দেখেন এই কোম্পানির তাহলে আইটেম হলো এই 8টা, এসএস কোড হলো এইভাবে, কোনোটা হলো 12 পিস, কোনোটা হলো সিঙ্গেল পিস, ঠিক আছে? তাহলে আমাদের ফ্যাক্টরি প্রাইস কত দেখেন 120 টাকা আর গায়ের রেট 185 টাকা। তাহলে ব্যাট বেশি বেশি লোক যদি বলে ভাই আপনি গায়ের রেটে ব্যাট দেন না কেন, তাহলে কি বলবেন? আমি তো দিব আমার ফ্যাক্টরি প্রাইসে। কি প্রাইসে দিবেন? গায়ের রেট তো আমার ডিলার চূড়ান্ত ভোক্তার জন্য, ঠিক না ভাই? জি স্যার। তাহলে 12 পিসের দাম যদি 120 টাকা হয়, এক পিসের দাম কত বলেন? 10 টাকা। 10 টাকা।
এক পিসের দাম যদি 15 টাকা খুচরা মুখলো হয় 15 টাকা, তাহলে আমার ফ্যাক্টরি প্রাইস কত? 15 টাকা। 16 টাকা হইলে এমআরপি, এটা তো মার্জিন কম, তাহলে কত হইলো? 15। তাহলে সিঙ্গেল ফ্যাক্টরি প্রাইসটা পাইছেন কিনা বলেন, এই যে এখানে লেখা আছে, পাইছেন? জি স্যার। তাহলে আমাদের সহগে এডিশন সহ মূল্য এটা হবে কিনা, ব্যাট সহ? অবশ্যই ব্যবসায়ী তো হইব স্যার। ব্যাট সহ হবে না? জি স্যার। সবাই ধরতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আপনার প্রোডাক্টের বিক্রয় মূল্য পেয়ে গেছেন। এখন ব্যাট অথরিটি আপনাকে বাধ্য করতে পারবে? আপনি বাধ্য করলে আপনি নিয়ে যাবেন না, বেলুচেন দেখেন আপনি যে আমাকে বাধ্য করছেন 10% এডিশনের জায়গায় 20% করতে, আমি কিভাবে বেচবো বলবেন না? বলবো স্যার। যে আমার ডিলারের সাথে আপনি দেখবেন যে ন্যায্য বাজার মূল্য যাচাই করতে হলে তখন বলে, যেমন চিঠিতে লেখে যে আপনি যদি কোনো কোটেশনের মাধ্যমে সাপ্লাই দেন, মানে এই ডকুমেন্টসগুলি নিয়ে আসবেন, যে পণ্য মূল্য তালিকা, ডিলার প্রাইস, তারপরে কারোর সাথে যদি কোনো এগ্রিমেন্ট করেন এগ্রিমেন্ট ডকুমেন্টস, এবং ব্যাংকের যে লেনদেন হয়েছে এগুলি নিয়ে যেতে বলে না? বলে স্যার। ঠিক আছে না? এগুলি দিলে উনি কি করবে, এটা কি অ্যাকসেপ্ট করবে যে হ্যাঁ ঠিক আছে আপনার পৌঁছে। এখন মনে করেন এক ভাই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করে, সে লিফট আনলো, লিফট আইন না মনে করে একটা লিফটে 10% এডিশন করে বিক্রি করে দিল, সে যদি এগ্রিমেন্ট দেখাইতে পারে ব্যাট অফিস মানতে বাধ্য কিনা বলেন? বাধ্য স্যার। এখন আপনি দেখাইতে পারবেন কিনা এটা আপনার আপনাদের অনেকের হয় কি যে ছোটোখাটো কিছু বুলতুটি আছে, বিডিএসটা ঠিক মতো দেন নাই, আগে কিছু বুলতুটি আছে, এই জন্য কী করেন, সমঝোতা করেন, ঠিক না ভাই? নতুন বল মতো সমঝোতা করেন না, মাইনা নেন। আচ্ছা, তাহলে আমরা রেট পেলাম। এখন বলেন আমরা যে সহগ দিব, এই যে সহগে তো মনে করেন র মেটেরিয়াল আছে, প্যাকিং মেটেরিয়াল আছে, এই মূল্যটা কোত্থেকে পাবেন? মনে করেন আপনি যখন সহগ দিবেন আপনার ইউনিট প্রাইস বের করতে হবে না? জি স্যার। আচ্ছা, আমরা যখন মনে করেন সহগ এই যে 6.3 দ্বারা দেখেন, আমরা যে কস্টিং করে বাইর করতে হবে স্যার। না দেখাচ্ছি ভাই, শুনেন, এই ক্লাস যখন শুরু করছি না প্ল্যানিং ট্রেনিং, হ্যাঁ, প্রথম দিকে 2-1 ক্লাস আমি পলাইছি, বুঝছেন? বুঝেন নাই? কারণ এগুলি তো বুঝাইতে হবে যে ক্লাস কীভাবে বুঝাবো। দেখেন ময়দা আমাদের দিয়ে দিন একটু, আমরা তাহলে বাসায় নিজেরা একটু দিব ভাই দিব। শোনেন, আপনার চেয়ে আমার টেনশন বেশি। 98,000 টাকা কত কেজি দাম বলেন? 4000 কেজি স্যার। তাহলে 98,000-কে 4,000 দিয়ে ভাগ দিলে 1 কেজি দাম পাবেন কিনা? জি স্যার। তারপরে দেখেন 4,500 কেজির দাম কি এটা, তাহলে এখানে দিলে এইভাবে ইউনিট প্রাইসগুলো বের করতে পারবেন না? যে এটা ব্যাট আছে, আর যেটাতে ব্যাট নাই, ব্যাট বাদ দিয়ে বেস ভ্যালুতে ভাগ দিতে হবে না? মনে করেন এটা হলো কি, দেখেন প্যাকিং মেটেরিয়াল, হ্যাঁ, 5,000 পিস কিনছেন কত টাকা করে, এই ব্যাট দিয়েছেন 2250, এটা রেট পাবেন না? জি স্যার। তাহলে আমরা এই 15,000-কে ভাগ দিব না ভাই? জি স্যার। অথবা এইটা এই ভ্যালু থেকে ভ্যাট বাদ দিব, বাকিটাকে ইউনিট দিয়ে ভাগ দিব, কি বলেন? তাহলেই তো বেরোবে প্রতি কেজির দাম। তাহলে এইভাবে প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলি রেয়াত পাবেন, টোটাল ভ্যালু থেকে ব্যাট বাদ দেওয়ার পরে ব্যাটের বেস ভ্যালু বা ব্যাট ছাড়া ভ্যালুকে পরিমাণ বাদ দিলে ইউনিট প্রাইস পাবেন না? জি স্যার। ঠিক ওইভাবে দেখেন, আমরা এইভাবে দেখেন প্রত্যেকটা আইটেমের মানে উপকরণের ভ্যালু বের করে নিছি, দেখেন বুঝছে কিনা, পাইছেন সবাই? ময়দা কত কেজি আনছেন? 4,000 কেজি। হ্যাঁ, কয় নাম্বার ব্যাচ চালান আছে রেফারেন্স দিয়ে দিছি, কারণ কি সহগের সময় রেফারেন্সগুলো দিতে হবে। তাহলে টোটাল যদি 98,000 কেজি হয়, 4,000 কেজি, এক পিসের 1 কেজির দাম কত বলে? 24 টাকা, পাইছেন? সুগার টোটাল ভ্যালু কত? 1,37,000, কত আছে? 4,500, 1 কেজির দাম কত? 30 টাকা 60 পয়সা। এগুলো আগের রেট আর কি, ইদানিং রেট তো একটু চেঞ্জ হয়েছে। তাহলে এইভাবে প্রতি কেজি রেট পাইছেন কিনা বলেন? জি স্যার। ঠিক অনুরূপভাবে প্যাকিং মেটেরিয়ালের রেটটা পাইছেন, দেখেন তো। তাহলে আপনি যে রেটটা বাই করছেন, আপনাকে সহগের সাথে প্রমাণ হিসেবে এই তথ্যগুলি দেওয়া লাগবে কিনা জি স্যার। বলেন? এই পর্যন্ত বোঝেন না কি আছে? এই দেখেন রেয়াত নিচ্ছেন, তখন কী লিখছেন? পরিমাণ পিসেও হইতে পারে, কেজিতেও হইতে পারে।
এটা হলো টোটাল ভ্যালু। ব্যাটটা রেয়াত পাইছেন, তাহলে ব্যাট বাদ দিয়ে দিবেন না? এই ব্যাট বাদ দিচ্ছেন, তাহলে দেখেন তো ব্যাট ছাড়া ভ্যালুর উপরে কি আমরা বাই করছি না? এই দেখেন এটা টোটাল ভ্যালু ব্যাট সহ, ভ্যালু ব্যাট টোটাল ভ্যালু ব্যাট সহ। এখন ব্যাট যদি রেয়াত পান তাহলে ব্যাট বাদ দিবেন না? জি স্যার। তাহলে ব্যাট ছাড়া ভ্যালুকে পরিমাণ দিলে বাদ দিলে প্রতি কেজি র্যাপারের দাম কত? 420 টাকা। এইভাবে যেগুলি রেয়াত দিবেন বাদ দিয়ে দিবেন না ভাই? জি স্যার। তাহলে ইউনিট প্রাইসটা সবাই ব্যয় করতে পারবে কিনা বলেন? আচ্ছা, যাবে স্যার। কারণ আপনারা সবাই ট্যালেন্ট আছে, খালি জাস্ট সফটওয়্যারটা আপডেট দেন। হ্যাঁ, ইউনিট প্রাইস বাই করলেন। এখন আমি যে সহগ দিব, আমি কিভাবে জানবো আমার একটা প্রোডাক্ট বানাইতে কতটুকু র মেটেরিয়াল লাগে? এটা কই পাবেন? এনএক্সের বা বমের স্যার। হুম, রেসিপি থেকে পাওয়া যাবে স্যার। না, ফ্যাক্টরিতে তো ডিপার্টমেন্ট থাকে, প্রোডাকশন ডিপার্টমেন্ট, স্টোর ডিপার্টমেন্ট, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট। ব্যাটের কর্মকর্তাকে শুনেন, ব্যাটের কর্মকর্তা বেতন হওয়া দরকার সবচেয়ে বেশি। সে অ্যাকাউন্ট জানতে হয়, ঠিক আছে, বিডিএস টিডিএস। তাকে কি স্টোরের কাজ জানতে হয়, স্টক রাখতে হয়, তাকে চালান কাটতে হয়, তাদের প্রোডাকশন জানতে হয়। আমাদের অফিসে কি ব্যাটের কর্মকর্তাই রাখে না, অথচ এই কর্মকর্তা সব ডিপার্টমেন্টে কাজ করে না। জি স্যার। তার বেতনটা কি আরো বেশি হওয়া উচিত কিনা বলেন? 3 জনের বেতন সমান হওয়া উচিত কিনা? জি স্যার। আর একটা ব্যাটের লোক কি রাখে না স্যার? এই যে ব্যাটের লোক স্যার সবচেয়ে অবহেলিত স্যার, মাথায় প্যারা নিয়ে রাখে ওরা, কিন্তু ওরাই না না, অবহেলিত যখন ওই যে ব্যাটের মামলা খাবে না, তখন হ্যাঁ, তখন অবহেলিত না, তখন সে সবচেয়ে বেশি মূল্যায়িত। জি স্যার। আমাদের আসলে বেশি বেশি প্রচার করা উচিত। কারণ না না, যার শোনেন, মাধ্যমে হ্যাঁ কোম্পানি থেকে টাকা বের হয়ে যায়, এই অবহেলিত থাকে। ভাই আমি বলি শুনেন, তার মাধ্যমে আসে। আমার মাথায় 2-3টা বুদ্ধি আছে। হ্যাঁ, এগুলি বললে তো অনেকে হজম করতে পারবে না, অনেকে গায়ে লাগবে। না না, বলবো না আমি। ওই যে সবাই পালায়, সবাই শোনেন, পালায় গেট পেট তালা দিয়ে, আর না না ফেস করা লাগে, যারা ব্যাটের কাজ করে ওরা ফেস করা লাগে। না, সেটা তো আছেই। 2-3টা বুদ্ধি অ্যাপ্লাই করলে বাংলাদেশে ব্যাট ব্যবস্থা মনে করেন রেভিনিউ 2-3 গুণ হয়ে যাব। কিন্তু এগুলি আকবারে বলতে গেলে মূল্যায়ন থাকবে না। জি স্যার। ঠিক আছে, আকবারে বললে মূল্যায়ন থাকবে না। তাহলে শুধু শুধু নিজের খায়া পরে সমালোচনা দরকার কি? যদি কোনো কেউ আমার সাথে পার্সোনালি বলে যে ঠিক আছে ভাই টিপস দেন, তাকে দিব না, সমস্যা নাই। কিন্তু আকবারে বইলা প্রকাশ্যে কি ব্যবসায়ীকে আমার ক্ষতি করছে কি না, এটা হলে ব্যবসায়ীরা আমাকে বিরক্ত হবে। কি বলেন? জি স্যার। দরকার নাই। কিন্তু হ্যাঁ, পার্সোনালি যদি কোনোদিন সুযোগ হয় তাহলে তখন বলবো না। কারণ আপনি শোনেন, চোর ভালো পুলিশ হইতে পারে। কি বলেন? বাকি ডক পেলাম না। এখন আপনার প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে কিনা বলেন? জি স্যার। প্রোডাকশন ডিপার্টমেন্ট। তাহলে প্রোডাকশন ডিপার্টমেন্টকে আপনি বলতে পারবেন না যে এই প্রোডাক্ট বানানোর রেসিপিটা আমাকে দেন? কি বলেন? জি স্যার। তাহলে আপনি প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে রেসিপি নিলেন। দেখেন, আমাদের প্রথম আইটেম ছিল কাস্টার্ড কেক ভ্যানিলা 25 গ্রাম, হ্যাঁ, গিফট প্যাক। তাহলে এই যে এটা হলো উপকরণ উৎপাদ শখ, অলরেডি কি আমরা এটা নিয়ে ক্লাস করছি। দেখেন এখানে বলা আছে না 4.3, প্রতিষ্ঠানের নাম এবিসি ফুডস লিমিটেড, তার ঠিকানা, বিন নাম্বার লেখা আছে কিনা বলেন? জি স্যার। আচ্ছা, এখানে লেখা আছে কর্মী সংখ্যা, এসএস কোড, যেই প্রোডাক্ট বানাইছি ওটার এসএস কোড না? জি স্যার। এখন কি লেখা আছে? কাস্টার্ড কেক 25 গ্রাম ভ্যানিলা গিফট প্যাক। এক গিফট প্যাক সমান সমান 12 পিস। আপনি বইলা দিছি কিনা বলেন? তাহলে আমি যদি এখন পিসেও সহগ দেই, আমার সমস্যা আছে? আমি 12 দিয়ে গুণ দিলে বের হয়ে যাবে না? বা স্ক্রিন কি দেখা যায় এবার? আমি 12 দিয়ে গুণ দিলে বের হবে কিনা বলেন? যে এক পিসের দাম যদি 10 টাকা হয়, 12 পিসের দাম কত? 120। না, সেটা তো পরে আমি বলছি। আপনারা তো বুঝতেছেন যে এক পিসের দাম যদি 10 টাকা হয়, তাহলে 12 পিসের দাম বের করতে পারবো কিনা বলেন? তাহলে আমরা শখটাই দিছি কি পিসে, কিসে দিছি বলেন? পিসে স্যার। তাহলে এটা এক পিসের কস্টিং না? জি স্যার। আচ্ছা, এখন দেখেন, আপনার যদি কেকের ওজন 25 গ্রাম হয়, আপনি কি র মেটেরিয়াল 25 গ্রাম দিবেন, না তার চেয়ে একটু কম দিবেন, না একটু বেশি দিবেন? কম হবে। কম হবে স্যার। একটু বেশি 25 গ্রাম হবে। আচ্ছা, বুঝাই যাচ্ছি। দেখেন, তাহলে বোঝেন এই যে এই পরিমাণটা খেয়াল করেন, এই পরিমাণটা, এই যে 27 গ্রাম, 27.91 গ্রাম র মেটেরিয়াল দিলে এই প্রোডাক্টটা তৈরি হয় না? জি স্যার। এখানে কি লেখা আছে দেখেন, বিবরণ, তার মানে বর্ণনা। এখন দেখেন কি লিখছি, র মেটেরিয়াল, তারপর কি লিখছি, প্যাকিং মেটেরিয়াল, তারপর লিখছি সার্ভিস অ্যান্ড আদার্স। তাহলে আমি বলতে পারি না এই যে এই পাশে এই যে 5, 6 পাশে যেগুলি আছে এগুলি সব উপকরণ?
জি স্যার। ট্রেডিং প্যাটার্নে এত কিছু ছিল না। আর এই যে 10 নাম্বার নোটে যেটা আছে 10 নাম্বার ওতে এগুলি আমার সংযোজন লাগছে না, মূল্য সংযোজনের খাত। তাহলে দেখেন এই যে উপকরণ এরপরে তো সংযোজন, কি বলেন? জি স্যার। 5 টাকা 43 পয়সা হচ্ছে উপকরণ, আর সংযোজন কত? 3 টাকা 27 পয়সা কিনা বলেন? তাহলে দুইটা যোগফলের উপরে ব্যাট দিবেন না? জি স্যার। সবাই ধরতে পারছেন? প্রোডাক্টের ওজন যদি ইয়া হয়, এখানে কি লাগছে? অপচয় সহ পরিমাণ বলা আছে, কি বলেন? অপচয় সহ পরিমাণ। তাহলে এই অপচয় সহ পরিমাণে ক্রয় মূল্য দিবেন না এখানে? জি স্যার। তারপর অপচয় পরিমাণ দেওয়া আছে না, তাহলে 27.91 গ্রাম যদি টোটাল র মেটেরিয়াল হয়, অপচয় যদি 3.7 গ্রাম হয়, তাহলে বাকিটা প্রোডাক্টটা আপনার? জি স্যার। বাকিটা ফিনিশ প্রোডাক্ট কিনা বলেন? জি স্যার। আচ্ছা, এখন আমি একটু আলাদাভাবে করি ইচ্ছা করে, হ্যাঁ এখানে দেখেন, এখানে করি। দেখেন আপনি এটার থেকে এই অবচয়টা বিয়োগ দেন। আচ্ছা, ম্যাকে তো একটু ইয়ে হইতেছে। আচ্ছা, আমি ক্যালকুলেটার বসে দিই, দেখেন 27.91, ঠিক আছে? দেখেন আপনার ক্যালকুলেটার কত? 27.91 বিয়োগ এই যে অবচয় 3.07, এটা বাদ দিলে 24.84। আমি পাশে লিখি বোঝার জন্য, 24.84। তাহলে দেখেন এই 24.84 আপনার প্রোডাক্ট না? জি স্যার। এর সাথে দেখেন আবার 1.15 গ্রাম র্যাপার যদি যোগ হয় 25 গ্রাম হয়ে যায় কিনা? আপনি দেখবেন এই যে প্রোডাক্টের গায়ে লেখা থাকে না +-1 গ্রাম লেখা থাকে কিনা? জি স্যার। জি স্যার। তাহলে এই অবচয় কিভাবে বের করবেন? তার মানে 3.7 গ্রাম অবচয় কিনা? জি স্যার। তাহলে এই অবচয়টা কিভাবে বের করবেন? অবচয় কোম্পানি অনুযায়ী আলাদা হতে পারে না। আপনি যদি মনে করেন যে ফার্নিচার বানান, ফার্নিচারের অবচয় আর যে খাবারের অবচয় কি এক হবে? কি বলেন? এখন এক ভাই লিফট আমদানি করছে, লিফট আমদানি করে লিফট বিক্রি করতে, ওনার কি অবচয় জিরো না? জিরো স্যার। এক ভাই গাড়ি ইনপুট করছে, তার অবচয় জিরো না? তাহলে অবচয় কি আপনার কোম্পানি বেঁধে আলাদা হতে পারে না? এখন আপনি বানাইবেন ফ্রেঞ্চ ফ্রাই, আলু থাকে না, আলুতে আমাদের এক কোম্পানি বানাইতো ফ্রেঞ্চ ফ্রাই। আলুটা যখন চলবে তখন ওয়েস্টেজ হয় কিনা বলেন? আলুটা যখন কাটতে কেটে স্টিক বানাবেন আরও কিছু ওয়েস্টেজ হয় না? তাহলে এইভাবে কোনো প্রোডাক্টের 50% অবচয় হতে পারে না। আপনি মনে করেন মাছ প্রসেসিং করেন, বিদেশে এক্সপোর্ট করবেন মাছ, বা বাজারে বিক্রি করবেন সুপার শপে, আপনি যখন মাছের বুড়িটা ফেলে দিবেন, মাছের আইসটা ফেলে দিবেন, অবচয় হবে না ভাই? জি স্যার, হবে স্যার। তাহলে অবচয় মোটামুটি ভালো হবে কিনা বলেন? যেমন আমার এক ক্লায়েন্ট গোস্ত বিক্রি করে, হ্যাঁ নাম বললাম না, মুরগির ক্ষেত্রে মুরগির বুড়ি টুড়ি যখন ফেলে দিবেন, তাহলে মুরগি কি পুরো 1 কেজি থাকবে না অর্ধেক হয়ে যাবে? 250 গ্রামের উপরে কমে যায়। তাহলে অবচয় পণ্যের উপরে নির্ভর করে কিনা বলেন? জি স্যার। আমার এক ক্লায়েন্ট প্লাস্টিকের শখ দিচ্ছে, তার অবচয় 2%ও দেয় না। কেন? প্লাস্টিকের দানা দুনা যেগুলি বলে এগুলি রিসাইকেল করা যায় না। করা যায়। তাহলে অবচয় নির্ভর করবে কিসের উপরে বলেন? পণ্যের ধরন অনুযায়ী। এখন কোনো পণ্যের ধরনের বেশি হতে কমে। এখন আপনি দেখেন অবচয় নিলে কি সবসময় লাভ? এখানে আপনি অবচয় নিলে দেখেন তো এই পরিমাণ পণ্যের র মেটেরিয়ালের দাম বেড়ে গেছে না? জি স্যার। তাহলে অবচয় নেওয়া সবসময় কি বুদ্ধিমানের কাজ? অবচয় নিলে একক প্রতি র মেটেরিয়ালের ক্রয় মূল্য বেড়ে যায় না ভাই? জি স্যার। বুঝতে পারছেন? তাহলে খেয়াল করতে হবে। জি, অবচয় তো হবেই। না অবচয় তো হবে। অনেকের মধ্যে টেন্ডেন্সি থাকে যে অবচয়টা একটু বেশি নিয়ে নেই। আপনি বোঝেন 27 গ্রামের র মেটেরিয়ালের যে দাম 26 গ্রামের র মেটেরিয়ালের দাম কম হবে কিনা? অবশ্যই স্যার, কম হবে। তাহলে কম হইলে আপনার সংযোজনটা কম হইতো না, আপনার ব্যাটটা কম আসতো না? জি স্যার। তাহলে সব সময় অবচয় ধরার আগে একটু খেয়াল রাখতে হবে না যে আসলে অবচয়টা কি কম না বেশি? কি বলেন? অনেকের মধ্যে কি কাজ করে জানেন? যে আমি অবচয় বেশি নিব, কিছু র মেটেরিয়াল সেভ করব, এক্সট্রা প্রোডাক্ট বানায় বিক্রি করে দিব লুকায় লুকায়, এগুলিকে অনেকে মাথায় কাজ করে। আপনি এইটার আগে চিন্তা করেন, আপনি যে 100 টাকার জিনিস 10% অবচয় বাড়ায় 110 টাকা দিয়ে ইয়া করছেন, তাহলে আপনার ক্রয় মূল্য বেড়ে গেল না? জি স্যার। তাহলে এখানে ভুল হইতেছে কিনা বলেন? আমি এক কোম্পানিতে পাইছি বুঝছেন, তাদের শখ করতে যায় দেখছি কি জানেন,
তাদের প্রতি কেজিতে 50 পয়সা করে লস, বুঝছেন? এক কোম্পানি পণ্য তৈরি করে প্রতি পিসে কত 50 পয়সা করে লস। আমি বলছি তোমার সিএফ আমাকে কি ভাই আপনি কই থেকে ব্যাট শিক্ষা আসছেন, আপনি ব্যাট বোঝেন নাকি? আমি আর কথাবার্তা বলি নাই। 3 বছর পরে জানেন ওই কোম্পানি বন্ধ হয়ে গেছে, বুঝেন নাই? বুঝছি স্যার। 3 বছর পর আমাকে ডাকছে, আমার কাজ দেয় নাই, সিএফও কাজ দেয় নাই। কেন ডাকছে জানেন? আমি বলি উনি কি করতো, ওনাদের কোম্পানির নিজস্ব গাড়ি ছিল। ভাই আপনার কোম্পানির গাড়ি কিনছেন, 10টা গাড়ি কিনছেন, একসময় গাড়িগুলি কি স্ক্র্যাপ হয়ে যাবে কিনা বলেন? স্ক্র্যাপ হয়ে যাবে। গাড়িগুলি কিনছেন টাকা দিয়ে কিনছেন না? কিনছে। এই ভদ্রলোক গাড়ির কস্টিংটা আনে নাই, তাহলে ট্রান্সপোর্ট কস্ট যদি বাদ দিয়ে দেন তাহলে 3 বছর আপনার যে গাড়ির টাকাটা নষ্ট হয়েছে ইয়া হয়েছে, এই গাড়িটা লস হয়ে গেল না আপনার? তাহলে ওনার কস্টিং দ্বারা কি ভুল হয়েছে কিনা বলেন? অবশ্যই বলেছে। তারপরে আপনি যদি কস্টিং করেন ঢাকার মধ্যে আমি পণ্য সরবরাহ করব, আপনি চট্টগ্রামে পাঠাইলেন, তাহলে আপনার পরিবহন ব্যয় সঠিকভাবে ধরা হয়েছে বলেন? না ধরা হয়নি। তাহলে মাঝে মাঝে এরকম আত্মঘাতী কর্মকর্তা দেখবেন যারা কি নিজেরাও ডুববে, কোম্পানি ডুবায়, এরকম কিন্তু অনেক অভিজ্ঞতা আছে, বুঝছেন? তাহলে এই কস্টিংটা খুব গুরুত্বপূর্ণ। যারা কস্ট ম্যানেজমেন্টের ছাত্র তারা এটা ভালো বোঝে না, এরকম কারো অভিজ্ঞতা কি করানো উচিত। নাহলে কী হবে জানেন, যত সেল তত লস, যত সেল তত লস। কেউ রাগ করেন না, ঠিক আছে? শেষ করে দিব স্যার। হ্যাঁ আচ্ছা দেখেন, এখন আমরা কল্পনা করলাম আমরা যে কেক প্রোডাকশন দিব, খেয়াল করেন আমরা যে কেক প্রোডাকশন দিব, হ্যাঁ আমাদের একটা ব্যাচ হয় কিনা বলেন? প্রোডাকশনের ব্যাচ হয়? ভাই আপনাদের অনেক কথা বলে বিরক্ত হন, আপনার বোঝানোর জন্য বলি। না না কোনো অসুবিধা নেই। আপনারা যে কেক প্রোডাকশন দেন, হ্যাঁ আর এই রস একসাথে অনেকগুলা কেক নামে। ব্যাচ হিসাবে হয় না না ব্যাচ হিসাবে হয় না। জি স্যার। দেখেন ভাই যার ওখানে শব্দ, আপনি গান শোনেন না, আপনি ক্লাস আসার দরকার নাই তো ভাই। আমরা একটু ব্যাট ট্যাট শিখি, রুটি করি, ইনকামের ব্যবস্থা করি, কি বলেন, নিজেরা ডেভেলপ করি, অসুবিধা নাই। এরকম দু একজন থাকবে দেখে আমাদের উন্নতি হবে। স্যার এই যে আপনি যে মাঝে ক্লাসের মধ্যে কিছু বলেন এটা ভালো লাগে, মানে রস পস কিন্তু না না শোনেন, আমি জানেন আমি একটা অলস লোক দেখলে আমার এনার্জি 10% বাইরে যায়, বুঝলেন নাই? মোটিভেশন তো ভাই নিজের কাছে। আপনি বোঝেন একটা অলস লোক সামনে পাওয়া মানে কি, আপনার প্রতিদ্বন্দ্বী সে হবে না, কি বলেন? ফিল খালি, ফিল খালি। তাহলে বুঝছেন আমাদের প্রোডাক্টটা কি এরকম, খেয়াল করেন প্রোডাক্টটা কি যে এরকম। আচ্ছা এই প্রোডাক্টটা আমরা এরকম মিক্সিং করি না ভাই? আচ্ছা এই মিক্সিং করতে যায় যখন আপনি এই জারের মধ্যে প্রোডাক্টটা র মেটেরিয়ালটা দেন, মাঝে মাঝে সিটা পড়তে পারে কিনা বলেন? আচ্ছা কল্পনা করেন 20 কেজির যদি ব্যাচ প্রোডাকশন দেন, এই ডালার সময় কতটুকু নষ্ট হতে পারে বলেন? আপনারাই বলেন, একটা আইডিয়া নেই। মনে করেন 20 কেজির একটা ব্যাচ, এর মধ্যে আটা দিবেন 250 গ্রাম। হ্যাঁ 250 গ্রাম, ভাই বলছে 250 গ্রাম, সবাই একমত? তাহলে দেখেন এই যে ময়দাটা মিক্সার করলেন, যখন এই মেশিনে ডালবেন তখন আর একটু নষ্ট হতে পারে না ভাই? মেশিনে কিছু লাগিয়ে থাকতে পারে না? লাগিয়ে থাকতে পারে, ডালার সময় হয়তো আবার এই ট্রে দিয়ে যাবে, একটু গুঁড়াগাড়া পড়ে যেতে পারে না? পারে স্যার। তাহলে এইভাবে আপনি 20 কেজি র মেটেরিয়াল দিলে কি 20 কেজি ফিনিশ প্রোডাক্ট পাবেন? জি না স্যার। আপনি একটা স্ট্যান্ডার্ড বের করেন, গার্মেন্টসে যারা আছেন তারা জানেন না যে এতটুকু কাপড়ে এতটা কাপড় হবে বা 5% ওয়েস্টেজ হবে, সেলাই নষ্ট হবে, বুতাম হবে, এরকম বলেন না? কি বলেন যে 100% কি পাবেন নাকি? পাবেন না তো। তাহলে আমরা এইভাবে ধরে নিলাম যে আমরা এরকম 20 কেজি র মেটেরিয়াল দিলে, হ্যাঁ ভাই শুনেন আমি তো অভিজ্ঞতা, আমি কিন্তু কস্ট ম্যানেজমেন্টের ছাত্র, ঠিক আছে? ওরে আল্লাহ। না না কিন্তু শেষ করতে পারি না, আমার বসরা ক্লাস করতে দিত না। আর বস যদি ক্লাস দেখে আজকে এটা দেখে থাকেন সরি, আমি বলতে চাই নাই। অবশ্য জানেন না, আপনারা তো জানেন না কোন বস, মানে ওনারা প্রচণ্ড রকম অসহযোগিতা করতো ক্লাস করতে গেলে, ঠিক আছে? অথচ কোম্পানির জন্য কিনা করছে। স্যার ক্লাস না করি তো আপনি মোটামুটি এক্সপার্ট, আর ক্লাস করলে তো বিশেষজ্ঞ হইতেন। আচ্ছা যাক সমস্যা না, সব আল্লাহর হুকুম। শুনেন দেখেন 20 কেজি দিছেন, আর আমি যদি বলি আপনি 1 কেজি ওয়েস্টেজ হচ্ছে, সবাই এগ্রি করবেন কিনা? দেখেন ওয়েস্টেজ কয় রকম হচ্ছে, একটা আছে ফিক্সড, একটা আছে কি ভেরিয়েবল থাকে না, বুঝেন?
আপনি যখন কেকটা দিছেন তখন কি হইলো, ওই যে মিক্সার করার সময় 200 গ্রাম নষ্ট হইলো, ডালার সময় মেশিনে কিছু লাগিয়ে থাকলো, ড্রপটা এদিক সেদিক হইলো, এটা হলো কি ফিক্সড, মানে ব্যাসের থেকে হয়েছে। কিন্তু আপনি দিছিলেন তরল খামির না, জি স্যার। আপনি দিয়েছেন তরল খামির, কিন্তু পাইছেন কি একটু আর একটু হার্ড কেকটা পাইছেন বা বিস্কুট পাইছেন, তার ওইখানে জলীয় অংশ উড়ে গেছে না। জি স্যার। তাহলে আমরা যদি বলি যে আমার ইয়া 1 কেজি ওয়েস্টেজ, স্যার বলা যায়। বলা যায় কিনা বলেন? হ্যাঁ, পানিটা চলে গেছে। হ্যাঁ, পানি চলে গেছে তো, কারণ আপনি তো দিছিলেন তরল, তখন তো পানিটা মাপের মধ্যে ছিল, পানিটা উড়ে গেছে না ভাই? জি স্যার, বাস্তব হয়ে গেছে স্যার। হ্যাঁ, বাষ্প হয়ে গেছে। তাহলে আমি ধরলাম 20 কেজি দিলে 19 কেজি পাই, আপনারা মানবেন কিনা বলেন? আমি কিন্তু শোনেন, 7 বছর অভিজ্ঞতা আলোকে সবাই বলতে পারেন যারা ক্লাস করছে পুরাতন, এটা বারবার করেন কেন? কারণ এটা ভাই আমি আমার কাছে পানির মতো ক্লিয়ার, কারণ আমি 7 বছর এটা নিয়ে কাজ করে আসছি। তাহলে বলেন 20 কেজি দিলে আমি 19 কেজি পাই, মানছেন কিনা? মানছি স্যার। আচ্ছা, এখন আপনি একদিনে মেশিনের ক্যাপাসিটি অনুযায়ী এরকম জার এই মানে মিক্সার 8টা বেস প্রোডাকশন দিতে পারে, হইতে পারে না? 9টা থেকে 5টার মতো আমি 8 বেস প্রোডাকশন দিছি। হতে পারে। হতে পারে স্যার। তাহলে আপনি 19 কেজি র মেটেরিয়াল 20 কেজি তো যাবে। শোনেন তাহলে খেয়াল করেন, ক্রয় খাতা থেকে কিন্তু ইউজ হবে কত 20 কেজি, কিন্তু কেজি, ফিনিশ স্যার। প্রোডাক্ট পাবে 19 কেজি। তাহলে 1 কেজি গরমিল হবে কিনা? জি স্যার। তাহলে বছর শেষে অডিটে দেখাই দিবেন না স্যার আমার এই যে 20 কেজিতে 1 কেজি ওয়েস্টেজ, কি বলেন? জি স্যার। এই ওয়েস্টেজ কি মানে র মেটেরিয়ালের ইউজ আর ফিনিশ প্রোডাক্টের রিসিভের পার্থক্য করলে বের হবে না ভাই? জি স্যার, বের হবে। তাহলে 19 কেজি দিলেন, প্রতি কেজিতে বেচে পাইলেন, একদিনে ব্যাচ দিতে পারেন 80টা, তাহলে একদিনে র মেটেরিয়াল ইউজ করতে পারেন কত বলেন? আমি 1520 কেজি বলতে পারি কিনা বলেন? জি স্যার। সবাই এই জায়গার মধ্যে বোঝেন না কি আছেন? এক বেচে 20 কেজি দিলে আমি ফিনিশ প্রোডাক্ট পাবো কত 19 কেজি, তাহলে আমি তো ওটাই ধরবো, গজ ধরে লাভ আছে বলেন, নেট ধরবো না ভাই? জি স্যার। একদিনে 80 বার প্রোডাকশন দিতে পারি, তাহলে আমার একদিনে প্রোডাকশন দিতে পারি কত 1520 কেজি কিনা বলেন? জি স্যার। 1 কেজিতে যদি 1000 গ্রাম হয় তাহলে 1520 কেজিতে 1520 কেজিতে 15,20,000 গ্রাম কিনা বলেন? জি স্যার। আমার একটা কেকের ওজন যদি 25 গ্রাম হয় তাহলে আমি বলতে পারি না আমার একদিনে 8 ঘন্টার ক্যাপাসিটি 60,800 পিস। দেখেন তো আমি একদিনের মিশিংয়ের ক্যাপাসিটি পাইলাম কিনা বলেন 8 ঘন্টায়? 60,800 পিস। তাহলে এইভাবে আপনি আপনার কোম্পানির নেচার অনুযায়ী আপনার মেশিনের ক্যাপাসিটি বের করতে পারবেন না? জি স্যার। বুদ্ধিমানের জন্য কি দরকার? ইশারা দরকার, কি বলেন? আপনার সবাই বুদ্ধিমান লোক। জি স্যার। তাহলে 60,800 পিস পাইলেন। আপনার প্রত্যেক দিন যদি প্রোডাকশন না থাকে, নর্মালি আমাদের অফিসগুলি কি শুক্রবার বন্ধ থাকে বা সরকারি ছুটি, ধরে নিলাম অনেকে 25 ধরে, অনেকে 26 ধরে, 60,800 পিসকে 25 দিয়ে গুণ দেন, তাহলে 1 মাসের প্রোডাকশন ক্যাপাসিটি 15,20,000 পাইছেন কিনা? জি স্যার। তাহলে 1 মাসের ক্যাপাসিটিকে 12 দিয়ে গুণ দিলে 1 বছরের ক্যাপাসিটি পাইছেন কিনা বলেন? জি স্যার। এই পর্যন্ত বোঝেন না কি আছেন? বুঝছি স্যার। সব স্যার এই যে বুঝছেন? আজকে ক্লাসের সাথে সাথে যদি স্যার সাপোর্টিং গুলো দিয়ে দিতেন তাহলে আমাদের বুস্টারও ক্লিয়ার হয়ে যেত, আর সমস্যা হয় না স্যার। শোনেন, ক্লাসের আগে দিলে না, আমি বলি শোনেন, ক্লাসের আগে দিলে আপনাদের মধ্যে কিছু লোক তো থাকে একটু আগে এটাকে জানেন, অনেকে দেখে ফেলায়, দেখে ক্লাসের মধ্যে খালি কোশ্চেন করতে থাকে, এই জন্য দিই না। বুঝলেন এবার অভিজ্ঞতা? আপনাকে মানে অ্যাপ্রিশিয়েট করেন যে ভালো জিনিস। না না, প্রশ্নের জ্বালায় আগাইতে পারতাম না। এই যে আপনারা কি সুন্দর প্রশ্ন করেন না, সুন্দর আগাইতেছি না, আপনারা খালি প্রশ্ন করতে খালি, কারণ আপনারা অলরেডি সিনেমা দেখে ফেলাইছেন আগে, নায়ক নায়িকার সাথে কি মারামারি করবো না কি করবো, তাহলে আপনারা কি সাথে না না, আপনি দেখবেন আমাদের বাসায় মাঝে মাঝে ইয়া হয়, ওই যে আগে যদি কোনো নাটক দেখা থাকে, আমাদের যদি টিভি নাই, কোনো অনুষ্ঠান যদি দেখা থাকে, তখন দেখবেন পাশে থেকে আপনার ভাবি বা বাচ্চা বলে যে এরপরে কিন্তু এটা করবে, এরপরে কিন্তু এটা করবে, কারণ সে আগে দেখছে। এই জন্য আমি আপনাদের দেই নাই, মনে থাকে না, কারণ সে দেখে নাই মানে বলতে পারবে না। আচ্ছা দেখ, এই পর্যন্ত বলছেন সবাই? জি স্যার। আচ্ছা, আপনারা যখন কি প্রোডাকশনের পরে কস্টিংটা করব নাকি? জি, এখন না প্রোডাকশন না, এটা তো আপনি শোনেন, নতুন পুরাতন কোম্পানি হলে তো পিছনে রেকর্ড পাবেন, ঠিক না? আর নতুন কোম্পানি হলে কী করতে হয়, অ্যাজাম্পশন করে করতে হয়, তারপরে একবার শখ দেওয়ার পরে দ্বিতীয়বার আবার দেখবেন যে শখটা কি
আগের মতো আছে কিনা, না কম বেশি হয়েছে, কি বলেন? এখন আপনারা যাদের বড় কোম্পানি আছে, এটা তো লিমিটেড কোম্পানি, তাদের অডিট রিপোর্ট হয় না। জি স্যার। আচ্ছা, ব্যাট অফিস কী করে? ওই অডিট রিপোর্ট দিয়ে ক্রস চেক করে না যে ভাই আপনার অডিট রিপোর্টের সাথে প্রোডাকশনের শখ মিল আছে কিনা, বলেন? বলে না যে শখে বিদ্যুৎ বিল কত দিচ্ছেন, গ্যাস বিল কত দিচ্ছেন, প্রোডাকশনে কতটুকু দেখান, এবার তুলনা করে কিনা, বলেন? জি স্যার। আচ্ছা, তাহলে আপনার যদি সিএ রিপোর্ট থেকে আপনি এই যে খাতগুলি নিয়ে পার ইয়ার ক্যাপাসিটি দিয়ে ভাগ দেন, তাহলে প্রতি পিসের জন্য অপারেটিং কস্ট পেয়ে যাবেন না ভাই? পাবেন কিনা বলেন? এই দেখেন, এই যে একটা সিএ রিপোর্ট এগুলি থাকে না, কনভেন্স কি বলে, কনসালটেন্সি ফি, কনভেন্স অ্যান্ড আদার্স, ডিপ্রিসিয়েশন, হ্যাঁ, তারপরে কি ইলেকট্রিসিটি, এই ধরনের খরচগুলি থাকে কিনা বলেন? ফুয়েল থাকে, স্টেশনারি, স্যালারি, এইগুলি যদি আপনি ব্যাংক চার্জ, ইন্স্যুরেন্স, পোর্ট চার্জ এইভাবে যদি ভাগ করেন, দেখেন ইউনিট প্রাইসে ভাগ দেন, তাহলে প্রতি পিসের জন্য কতটুকু পাবেন, বেরোয় যাবে না? এটা পার্সেন্টেজ কই বের হবে কিনা বলেন? বের হবে স্যার, বের হবে। এটা কিন্তু দশমিক আছে, দেখেন এই দশমিক। তাহলে আমরা যদি এইভাবে যোগ করি, এক পিসের জন্য ওভারহেড কত বলেন? 92 পয়সা কিনা? 92 পয়সা। তাহলে এইভাবে আপনারা এখানে কিন্তু দশমিক কিন্তু অনেকগুলি শূন্য, দেখছেন অনেকগুলি শূন্য। তাহলে দেখেন দশমিকের পরে কটা, 3টা শূন্য, তাহলে এত নগণ্য আর কি। তাহলে এইভাবে যদি আপনার এই সিএ রিপোর্ট থেকে এই কস্টগুলি, তাহলে দুইটাই বুদ্ধি শিখাইলাম। একটা হলো ছোট কোম্পানি হলে অ্যাজাম্পশন করে দিবেন, আর বড় কোম্পানি হলে কি করবেন, এইভাবে কস্ট কিভাবে বের করে, ওভারহেড কস্টটা বের করে নেবেন। ঠিক আছে, জি স্যার। শুনেন, ছোটো মুখে বড় কথা হয়ে যায়। আমি এটা কিন্তু ফাউন্ডেশন লেভেল, তারপর কিন্তু আছে এক্সিকিউটিভ লেভেল, তারপর আছে ম্যানেজার লেভেল। তার মানে বুঝছেন তো আপনারা, এগুলির অনেক কাজ আছে। আমার অফিসে এরকম হয়েছে, কিছু ভাই ব্রাদার আসছে আপনাদের বেশি, কেউ ক্লাস করতেছে কিনা জানি না, 6 মাস ফিজিক্যালি খাতা লেখছে, তারপরে তাদের ক্লাস শেষ হয় নাই। না, কারণ কি ভাই শুনেন, ভ্যাটের মতো, ট্যাক্সের মতো ভ্যাটের ইয়াটা কিন্তু অনেক বিশাল, কি বলেন? এই যে আমি আজকে এক অফিসে গেছি, একটা ট্যাক্সের একটা টিপস, 5 জনকে জিজ্ঞাসা করছি, 2 জন উত্তর দিয়েছে, 3 জন এখন তো ফোনে উত্তরই দেয় নাই। কিন্তু মালিক আমাকে বলছে সন্ধ্যা 6টার মধ্যে জানাইতে। তাহলে বলেন ওই ভদ্রলোকটা কাজ করতে পারবে? মালিক সন্ধ্যা 6টার মধ্যে কি বলছে, ট্যাক্সের হারটা জানাইতে বলছে, যে 2 জন ভদ্রলোক বলছে এরা অ্যাক্টিভ আছে না? তাহলে আপনি দেখবেন এই যে ব্যাড ট্যাক্সের ব্যাপারগুলি কি, মালিকরা যখন টেনশনে থাকে, তখন যদি আপনার সাথে সাথে রেসপন্স না করে, কাজ কিন্তু ছুটে যাবে। এগুলি কিন্তু তারা, মানুষ কিন্তু ব্যাড ট্যাক্স থেকে টেনশন করে, কি বলেন? সে এই টেনশন আপনাকে দিয়েই তো টাকা দেয়। তাহলে তাকে যদি 3 দিন টেনশনে ফেলা লাগে, কাজ দিবে? তাহলে আমাকে যদি একজন বলছে কি জানেন, নিজাম ভাই আপনি ব্যাড ট্যাক্সে সাপোর্ট দেন, আমি কই হ্যাঁ, আমরা আমাদের কোম্পানির কাজটা আমি দেবো। স্যার আপনি কোথায় আছেন? অফিসে আছি। স্যার যদি এখন সময় দেন তাহলে আমি আশা করি, কি বুঝছেন? এখনই আসবেন? আমি কই না, আপনি আসেন, শুভ কাজে দেরি করতে নাই, কই চলে আসেন। গেছি সুন্দর করে, 1 ঘন্টা পরে 30,000 টাকা কনসালটেন্সি মানে মৌখিক এগ্রিমেন্ট নিয়ে আসছি। ব্যাটের কাজ গরম, ট্যাক্সের কাজ গরম নিতে হয় ভাই। কারণ সন্ধ্যার ভিতরে দেখবেন যে আরেকজন এসে বাগড়া দিয়ে দিছে, একজন বলবে আরে না মালিক সমিতির মাধ্যমে করেন, 3,000 টাকা দেবো, কিসে 30,000 টাকা ফি দিবেন? এই জন্য কী করতে হয়, গরম কাজ নিয়ে নিতে হয়, সুযোগ যদি থাকে। স্যার ক্লায়েন্ট বৃদ্ধি করবো কিভাবে স্যার, কিছু পরামর্শ দেন। ক্লায়েন্ট বৃদ্ধি এখানে প্রকাশ্যে বলা যাবে না, ঠিক আছে? তাহলে এই পরামর্শ তো উনিও পেয়ে যাবে। ও ঠিক আছে স্যার, তাহলে তো সব কপি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা যাক, তাহলে এই পর্যন্ত সবাই বুঝছেন? জি স্যার। তাহলে এখন দেখেন, আমরা যখন শখ করলাম, দেখেন এই যে শখ করব, হ্যাঁ, আচ্ছা এই পার্টটা তো সবাই বুঝছেন। আমরা এই রেসিপি পাইছি কোত্থেকে বলেন? প্রোডাকশন থেকে। প্রোডাকশন থেকে আমাকে বলছে যে 27.91 গ্রাম র মেটেরিয়াল দিলে 3.7 গ্রাম ওয়েস্টেজ হবে, ফিনিশ প্রোডাক্ট পাবো কত? 24.84 গ্রাম। এই ফিনিশ প্রোডাক্টে কি র্যাপার আছে? র্যাপারটা নিচে আছে না ভাই? জি স্যার। তাহলে দেখেন তো এখানে 1.15 গ্রাম আছে কি না? জি।
তাহলে জি, স্যার। 24.84 সাথে 1 দশমিক ইয়া করলে 25-26 গ্রাম হয়ে যায় না? জি স্যার। তাহলে ভোক্তা অধিকার আসলে বলবেন না স্যার 1 গ্রাম তো এদিক সেদিক হইতেই পারে, কি বলেন? জি স্যার। আচ্ছা, আর এটা হলো কি ওয়েস্টেজ, এটা কি দেখেন 3.88, এটা কিন্তু গ্রাম। 3.88 গ্রামের মূল্য কত? 0.095 টাকা। জি। তাহলে আমাদের এখানে দেখেন, আমি যদি কার্সারটা রাখি, এটা তো ম্যাক, দাঁড়ান এখানে আসে কিনা দেখি। আমরা যদি কার্সার রাখি এখানে দেখেন, এই যে নিচে আপনি দেখেন ওই ভ্যালুকে, এই যে নিচে দেখেন কার্সারটা, এই যে ভ্যালুকে আমি প্রাইস দিয়ে গুনতেছি না, এই নিচে দেখেন, নিচে নিচে কার্সারটা নিচে দেখেন, জি স্যার। হ্যাঁ, এই যে 14.5 দিয়ে গুণ দিয়ে কী করছি, 1000 দিয়ে ভাগ দিছি না? কারণ কি, গ্রামকে 1000 দিয়ে ভাগ দিলে তো আপনি কেজিতে টাকাটা পাবেন, কি বলেন? আমার যে এই যে পণ্যের দাম, এই দামটা কি কেজিতে না গ্রামে? কেজিতে স্যার। এটা কেজিতে না, 1 কেজির দাম। এটা কিসের দাম? 1 কেজির দাম। কিন্তু আপনি র মেটেরিয়াল দিচ্ছেন গ্রামে না? জি স্যার। জি স্যার। তাহলে এই গ্রামকে যদি আপনি 24.5 দিয়ে গুণ দেন, তাহলে দাম উল্টাপাল্টা হয়ে যাবে কিনা বলেন? আমার দরকার কি 3.88 গ্রাম। তাহলে এই দুটাকে গুণ দিয়ে আমি 1000 দিয়ে ভাগ দিলে 3.88 গ্রামের দাম হচ্ছে 0.095 টাকা। দেখেন তো। জি স্যার। তাহলে এইভাবে আমি কি করছি, প্রত্যেকটা কেজিকে কি করছি, মূল্যটা গ্রামে কনভার্ট করে নিচ্ছি। তাহলে 27.91 গ্রাম র মেটেরিয়ালের দাম 3 টাকা 13 পয়সা। দেখেন বুঝছেন কিনা? 27 গ্রাম র মেটেরিয়ালের দাম কত ভাই? 3 টাকা 13 পয়সা। আর যদি গ্রামে না বাক্য দেয় তাহলে 300 টাকা হয়ে যেত না এখন? জি স্যার। আচ্ছা, বুঝছেন তো। এখন এই যে দেখেন, ওয়েস্টেজ কিন্তু সমান হবে না। খেয়াল করেন, ময়দার ওয়েস্টেজ দিচ্ছেন এত পার্সেন্ট, এটা আপনার কোম্পানির আলোকে করবেন, আপনার প্রোডাকশনের সাথে শেয়ার করে। সুগার ওয়েস্টেজ, সবগুলো ওয়েস্টেজ কি একরকম হবে? না স্যার। আচ্ছা, টোটাল হচ্ছে 3.7 গ্রাম। কারণ কি দেখেন, আপনি যখন মিক্সার করছিলেন তখন ধরেন 500 গ্রাম ওয়েস্টেজ, তাহলে আপনি সব আইটেম 500 গ্রাম বাদ দিয়ে দিতে পারেন না ভাগ করে, যে 20 কেজিতে 500 গ্রাম ওয়েস্টেজ, তাহলে 1 কেজিতে কত, 1 গ্রামে কত, বা 25 গ্রামে কত, তাহলে ওই পরিমাণটা অ্যাভারেজ বাদ দিতে পারেন কিনা বলেন? পারি স্যার। আচ্ছা, যখন কেকটা বানাইলেন তখন বাকি 500 গ্রাম তরল অংশ উড়ে গেছে না? তাহলে আপনি কি ওই তরল অংশ কি ময়দা থেকে বাদ দিবেন না ডিমের থেকে বাদ দিবেন? স্যার, তরল টোটাল ডিম। হ্যাঁ, থেকে বাদ দিব স্যার, হ্যাঁ, এবারে। তরল যেগুলো আছে, তাহলে মানে দেখেন, তাহলে আপনি এবার চিন্তা করেন যে আমি এই 500 গ্রাম ওয়েস্টেজ সবাই থেকে বাদ দিলাম। কার থেকে বাদ দিলাম? সবাই থেকে বাদ দিলাম। আর বাকিগুলি কি করলাম, যেগুলি আছে না তরল, ঠিক আছে, যেমন আছে অয়েল, আছে অয়েল বেশি বাদ দিবেন না ভাই? দেখেন তো প্রায় অর্ধেক না? জি স্যার। অয়েল বাদ দিবেন, সলবিটল, গ্লিসারিন এগুলি বাড়াই দিবেন না? তাহলে বুঝছেন তো এবার, যেই জিনিস আপনি প্রমাণ দিতে পারবেন। এখন মনে করেন ওয়েস্টেজ ঠিক মতো না বাই করেন, তাহলে আপনি দেখেন, ওই যে একবার বলো না যে প্রোডাকশনের সাথে খাতাকে মিলিয়ে রাখবে, বুঝেন? আপনি যদি রেসিপি এক থাকে আর ব্যাটের খাতায় যদি রেসিপি আলাদা থাকে, একসময় দেখবেন 6 মাস 1 বছর পরে বলবেন না, নিজাম ভাই আমার তো স্টক খাতায় এই র মেটেরিয়ালটা বেশি আছে, বলবেন নাকি? জি স্যার। কারণ আপনি তো শখ অনুযায়ী গুণ করে করে সাজায় সাজায় কাজ করতেছেন, কিন্তু বাস্তবে তো লাগছে 25 গ্রাম, কিন্তু আপনি শখ দিয়ে দিচ্ছেন 50 গ্রাম। তাহলে ওই র মেটেরিয়ালটা কম ইউজ হবে কিনা বলেন? ব্যাটারি খাতায় বেশি ইউজ হয়ে যাবে, কিন্তু বাস্তবে থাকা যাবে না। তাহলে ব্যাট কর্মকর্তারা যখন অডিটে আসবে তখন বলেন স্টক মিলাইতে পারবেন? না স্যার। বুঝছেন তো এবার? তাহলে রিয়েলিস্টিক হতে হবে না? অথবা নতুন অবস্থায় একবার শখ করার পরে 3 মাস পর পর আবার চেক করবেন না যে রেসিপি ঠিক আছে কিনা, কি বলেন? জি স্যার। শোনেন ভাই, আমি ক্লাস করাইতে আসছি, বুঝছেন? আমি এখানে ফাঁকি শিখাবো না, এখানে বিদ্যা শিখাবো। ফাঁকির দিয়ে একটা বুদ্ধি লাগলে পার্সোনালি কোয়েন, কারো যদি উপকার হয় গুণা আপনার দায়িত্বে, ঠিক আছে? ফাঁকি বুদ্ধি যদি করতাম না, কোটি কোটি টাকার মালিক হইতাম, কিন্তু আমি এই কাজ করি না। আমি বিদ্যা শিখাইতেছি, কারণ আমার স্যার বলছে যে শিখাইবা যখন বিদ্যা শিখাইবা এবং মন থেকে শিখাইবা। আমি এইটা শিখাই না এই কারণে যে একজন শিখে আমাকে ওভার করে ফেলাক, সে পারলে করুক, আমার কোনো মাথা ব্যথা নাই। কারণ আমি মন থেকে ক্লাস করে রাতে যা চিন্তা করি, সব তো শিখে ফেলাইলাম, কালকে নতুন কি, তখন আমি নতুন কিছু খুঁজে বাই করি, বুঝছেন? এবার শিখানোর সময় আমি কিপটামি করি না। তাহলে আগে রিয়েল বিদ্যা শিখেন, তাহলে আপনার অ্যাকচুয়াল করতে হবে কিনা বলেন? যদি অ্যাকচুয়াল না করে 6 মাস পরে আপনার স্টক মিলবে খাতার সাথে, বলেন? না স্যার। না স্যার, মিলবে না। এইভাবে চিন্তা করেন। স্যার সহগে না মিললে পরে আবার
3 মাস পরে ওটা আবার হ্যাঁ আলাদা আরেকটা মনে করেন আপনি এবার শখ দিছিলেন ভাই, বুঝছেন, 3 মাস পরে অডিট করেন, অডিট করে দেখলেন কি আপনার মানে শখের সাথে বাস্তব রেশিও কি একটু কম বেশি আছে, তখন আপনার শখটা নতুন করে আবার জমা দেন ঠিক করে। ঠিক আছে, আচ্ছা দেখেন তাহলে আশা করি এই পার্টটা বুঝছেন সবাই, র মেটেরিয়াল পার্টটা সবাই ক্লিয়ার। জি স্যার। আচ্ছা পেপার কাপ, এই যে কেপে একটা কেকের পিছনে র্যাপিং কোনটা, বিস্কুটের উপরে একটা র্যাপিং থাকে না ভাই, জি স্যার। যেমন বিস্কুট, তারপরে আমরা যে ইয়া কিনি এগুলির উপরে কি পেপার থাকে। আপনি দেখবেন এই যে আমাদের যে আমরা যে পণ্য কিনি, পণ্যের দাম এখানে দেখেন, এই যে সহগে দেখেন পণ্য উৎপাদন করতে লাগছে কয় টাকা, 3 টাকা 13 পয়সা, র্যাপিংয়ে লাগছে 2 টাকা 14 পয়সা না, জি স্যার। দেখছেন উৎপাদন খরচের প্রায় অর্ধেক প্যাকিং মেটেরিয়াল কিনা। কারণ কি প্যাকিং মেটেরিয়াল না হলে, দৃষ্টিনন্দন না হলে আপনি কিনবেন না স্যার। আপনি যেমন কিনবেন না, আর আপনার কাছে এটা পোষাইতে পারবে না, ঠিক না? এই জন্য কি আমাদের র্যাপিং লাগে। আমি আর বাই করলাম না, বিস্কুটের উপরে যে ইয়া থাকে, প্যাকেট থাকে, কেকের উপরে যে প্যাকেট থাকে, এই প্যাকেট 1 কেজি প্রতিটার জন্য লাগে 1.16 গ্রাম। তাহলে 1 কেজির দাম যদি এই যে দেখেন আগের রেট আর কি, 1 কেজির দাম যদি এরকম হয় 420 টাকা হয়, তখন ছিল আমি যখন কাজ করতাম, তাহলে এটাকে কনভার্ট করে আপনি 1.15 গ্রামের জন্য 48 পয়সা বের করতে পারবেন না? পারবো স্যার। পেপার কাপ, প্রতি পিসের জন্য একটা পেপার কাপ লাগে, তাহলে 30 পয়সা। গিফট বক্স, আমরা তো বক্সে শখ দিতেছি, তাহলে এক বক্সে থাকে 12টা, তাহলে এক বক্সের মূল্যকে 12 দিয়ে ভাগ দিলে প্রতি পিসের জন্য বক্স বেড়ে যাবে না? জি স্যার। মাস্টার কার্টুন, এক কার্টুনের মধ্যে থাকে 12 পিস কেক, সরি এক বক্সের মধ্যে এক কার্টুনে থাকে 12 বক্স, তাহলে 12 × 12 144 কিনা বলেন? জি স্যার। বড় কার্টুনে বক্স থাকে 12টা, আবার এক বক্সের মধ্যে থাকে 12 পিস কেক, তাহলে 144 পিস না? তাহলে Yes, sir. একটা মাস্টার কার্টুনকে 144 দিয়ে ভাগ দিলে প্রতি পিসের জন্য মাস্টার কার্টুন বের হয়ে যাবে না? একটা কার্টুনের ট্যাপ এত নগণ্য লাগে যেটাকে আমি লিখতে পারি নাই, অনেক সময় হয় না 30 টাকার ট্যাপ 50 টাকা কার্টুন ইউজ করছে, লিখতে পারবেন বলেন? না স্যার। এই জন্য এটা লেখা যায় না, মানে এত সংক্ষিপ্ত। তাহলে আমি বলি আমার র মেটেরিয়ালের কস্টিং 3 টাকা 13 পয়সা, প্যাকিং মেটেরিয়ালের কস্টিং 2 টাকা 14 পয়সা, এটা সবাই ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। এছাড়া আমি অন্যান্য সার্ভিস রেয়াত দিতে পারি না, টেলিফোন বিল, বিদ্যুৎ, গ্যাস, ইন্স্যুরেন্স, পোর্ট চার্জ, ব্যাংক চার্জ, তারপর বিজ্ঞাপন, জেনারেটর অয়েল, এগুলি রেয়াত দিতে পারি কিনা বলেন? এগুলো আমি পরিমাণ কেন লিখি না, কারণ এটা আমার সার্ভিস উপকরণ, কিন্তু আমি এখানে পরিমাণ দিতে পারবো, কী লিখছি অ্যাজ পার নিডস, প্রয়োজন অনুযায়ী। এখন আমি এটাকে যদি রেশিও করে দেই, 1 বছরে বিদ্যুৎ বিল কত আসে, 12 মাসের অ্যাভারেজ দিতে পারেন না ভাই? জি স্যার। 1 বছরে যা আসলো 12 মাসের গড় করে ওইভাবে প্রতি ইউনিটের জন্য দিয়ে দিলেন, ওই যে আমাদের টোটাল কস্টিং করলাম। গ্যাস বিল 12 মাস যা আসলো ওইটাকে অ্যাভারেজ করে দিতে পারেন না ভাই? প্রিভিয়াস কস্টকে রেশিও করে কি জি এটা করা লাগে? জি জি। আর যদি প্রিভিয়াস কস্ট না থাকে একটা অ্যাজাম্পশন করে দিলেন, পরবর্তী 3 মাস পর পর কি শকটা আপডেট করলেন, 1 বছর পরে ঠিক হয়ে গেল, কি বলেন? তাহলে এইভাবে আমি দেখেন র মেটেরিয়ালের দাম দিলাম 3 টাকা 13 পয়সা, প্যাকিং মেটেরিয়ালের দাম দিলাম 2 টাকা 14 পয়সা, আর সার্ভিস দিলাম 15 পয়সা, মোট 5 টাকা 43 পয়সা আমার উপকরণের দাম। দেখেন বুঝছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমরা বলছিলাম 90 পয়সা কি আমাদের এডিশন, কত কি বলছিলাম দেখেন তো, এখানে 92 পয়সা আসছে কিনা? আসছে? জি স্যার। তাহলে এই 92 পয়সা কোথেকে আসছে বুঝছেন তো এবার? অপারেটিং কস্ট। এই যে আমি ওইটার আলোকে এই যে বেতন, আগের বার তো আলাদা অনুমান করছে ছোটো কোম্পানি, ওই সিএ রিপোর্ট থেকে এটা নিয়ে আসছি। তাহলে এই যে মুনাফা ও অন্যান্য ওই জায়গায় কি আমার ইয়াটা না, মানে প্রফিটটা না, কি বলেন? জি স্যার। 40% বাড়ানোর ভাই এখানে 40% বাড়াইতে পারবেন বলেন? বলেন এখানে 40% বাড়ানো সম্ভব? কারণ আমার এই টাকাটা কোথেকে পাইছি জানেন? দেখেন প্রোডাক্টের দাম কত বলেন, ব্যবসা প্রোডাক্টের দাম কত? 10 টাকা। 10 টাকা স্যার। তাহলে 10 টাকার 115 ভাগের পণ্য হলো 1 টাকা 30 পয়সা, তাহলে 10 টাকা থেকে ব্যাক ক্যালকুলেশন করেন, এটা বাদ দিলে প্রোডাক্টের দাম কত? 8 টাকা 70 পয়সা কিনা বলেন? তাহলে 8 টাকা 70 পয়সা হচ্ছে ব্যবসারা মূল্য। 8 টাকা 70 পয়সা থেকে আপনি 5 টাকা 43 পয়সা বাদ দিলে 3 টাকা 27 পয়সা হইতে হবে কিনা? জি স্যার। এই 3 টাকা 27 পয়সা থেকে 92 পয়সা বাদ দিলে 2 টাকা 31 পয়সা মুনাফা ও অন্যান্য। এখন আপনি মন চাইলে এই টাকার থেকে তাকে কিছু কমিশন দিতে পারেন, মানে ডিসকাউন্ট দিতে পারেন কিনা?
এর বেশি ডিসকাউন্ট দিলে ব্যবসা লস হবে না ভাই? জি স্যার। আপনার ব্যবসাতে বলে না যে ভাই আমার লাভই তো হবে 2 টাকা 35 পয়সা, আপনাকে ডিসকাউন্ট 3 টাকা কীভাবে দিব, দেন আপনি 2 টাকা কম দেন, 35 পয়সা লাভ দেন, বলেন কি না? জি স্যার। তাহলে বোঝেন এবার, এটা হলো র মেটেরিয়ালের মূল্য, প্যাকিং মেটেরিয়ালের মূল্য, সার্ভিসের মূল্য, টোটাল ভ্যালু, এটা হলো এডিশন। বুঝছেন তো এডিশন করতে আসছে। তাহলে এইভাবে এই শখটা দিলাম, এই দুইটা যোগফল দেখেন 8 টাকা 70 পয়সা, এই 8 টাকা 70 পয়সার উপর 15% ব্যাট দিলে 10 টাকা, তাহলে এটা হচ্ছে আপনার পণ্যের সহগ। দেখেন ধরতে পারছেন কিনা? স্যার নিচের অংশটা একবার বলবেন? কোন নিচের অংশ বলেন? ওই স্যার ওই যে সার্ভিসগুলো, স্যার সার্ভিসগুলো আমি কিভাবে বের করবো? টেলিফোন বিল সার্ভিসগুলি তো আমি বলছি যে আপনি 12 মাসের টেলিফোন বিলকে অ্যাভারেজ করেন, কোনো মাসে কম আসতে পারে, বেশি আসতে পারে, তাহলে এক বছরে ইয়াতে ভাগ দেন। বিদ্যুৎ বিল শীতকালে বেশি আসে না? জি স্যার। লোডশেডিং কম হয়, গরমের দিন কম আসে, হ্যাঁ, তাহলে এটাকে অ্যাভারেজ করে, এইভাবে অ্যাভারেজ করে বের করে নেন। স্যার আমি 1 বছরেরটাকে 1 মাসে 12 দিয়ে ভাগ দিয়ে 1 মাসে করলাম জি, 1 মাসের টাকা আবার ওই যে 1 মাসের প্রোডাকশন ক্যাপাসিটিতে ভাগ দেন। ও আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, আমার মনে হয় আজকে তো 12 বেজে গেছে, একটা খেয়ালও নাই, আপনাদের খেয়াল ছিল? তাহলে এই জায়গায় শেষ করি, কালকে এখান থেকে শুরু করি, কি বলেন? জি স্যার, জি স্যার। আপনারা একটু স্টাডি করেন, তাহলে শখ শেষ করলাম না, কালকে আবার ওই অন্যগুলি দেখাবো, কারণ কালকে এই উদাহরণটা ফিনিশিং দিব। জি, কালকে ক্লাস হবে, মানে নেক্সট ক্লাস আর কি, রবিবারে নেক্সট ক্লাস আর কি, ঠিক আছে? স্যার আপনি বলছিলেন স্যার এটা তো ফাউন্ডেশন লেভেল, এক্সিকিউটিভ ম্যানেজার লেভেল যে কোর্সগুলা, স্যার আমাদেরকে দিলে আমরা প্রিপেয়ার্ড স্যার আমরা, ঠিক আছে? যদি আপনারা বলতেন তাহলে ভালো হতো। আমরা আচ্ছা ধরেন আমি 40টা উদাহরণ করাবো, অনলাইনে ক্লাস করাবো, জান ফিজিক্যাল ক্লাস বাদ দেন, আপনারা বলেন পার ক্লাসে কত করে দিবেন? আপনি স্যার চার্জ করেন স্যার, ইনশাআল্লাহ। না, জনমত জরিপ হোক, জনমত জরিপ হোক স্যার। 28 কোটি টাকার উসিলা মনে করি ওইটা না না না, ও বাবা সময় দাম আছে, প্রতি মিনিটে 5,000 টাকা ইনকাম করি আমি। হয় না স্যার, দাঁড়ান শুনেন, সব দিন ফ্রি নেওয়া যায় না স্যার। না আমি বলি, এটা আমাদের জন্য একটা আমি বলি শুনেন আমরা এগ্রি আছি স্যার। আমি বলি ফ্রি ক্লাস কইরা, হ্যাঁ, ওই টাকা বেশি কামাই করতে পারবেন না, ফ্রি সাথে সাথে পেডও রাখতে হয়, ঠিক আছে? এখন কথা হলো আপনার সময়ের যেমন দাম আছে, আমারও তো সময়ের দাম আছে। একটা ফি ধরে দিন স্যার। তাহলে এক কাজ করেন, না শুনেন আমি বলি, আত্মমানবতায় নিজেকে নিয়োজিত করেন, পরের কারণে সুখ দিয়া বলি। আচ্ছা আমি বলি শুনেন, আপনি এক কাজ করেন, 40টা উদাহরণ করাবো, ধরেন 40টা উদাহরণ, হ্যাঁ, প্রতি উদাহরণ 100 টাকা করে দিবেন, দেখেন রাজি আছেন কিনা? স্যার রাজি স্যার, এগ্রি স্যার, রাজি আছি। না ক্লাস হবে, এত কোনো ক্লাস হবে না, সপ্তাহে 2টা, মানে এক সপ্তাহ পর 1টা বা 2টা করে ক্লাস হবে, সময় একটু বেশি হবে, জুমি ক্লাস হবে আপনাদের। 50 টাকা করে ধরেন। আচ্ছা যাক, এই যে আপনি বলছেন ভালো কথা, ধন্যবাদ, বাকিরা বলেন গ্রুপে। 40টা উদাহরণ দিব, ফুল কন্টেন্ট দিয়ে দিব, কন্টেন্ট রেডি করতে সময় লাগবে না, আমার নাহলে 20টা করা আছে, কিছু আপডেট করতে হবে, ঠিক আছে? আপনারা এখন করবেন কিনা, ভিডিও রেকর্ডিং দিয়ে দিব। স্যার আপনার পিছনে কি যে কেএম হাসান স্যারের ইনকাম ট্যাক্সের বইটা স্যার? হ্যাঁ শুনেন, আমি ব্যাটার বেজার ট্যাক্সের কাজও করি, প্রায় 20টা কোম্পানির ট্যাক্সের কাজ করি, ওটা প্রকাশ্যে বলি না, কারণ ওই যে ট্যাক্সের কাজে মানে অনেকে অল্প টাকা ফি নেয়, তো বাণিজ্য থাকে না। ব্যাটে বেশি স্যার। আপনি বোঝেন, যে লোক ব্যাটের একটা কাজ করে প্রতি মাসে 20-30 হাজার করে ফি পায়, তাহলে সে ট্যাক্সের কাজের ফিটা পোষাবে বলেন? না স্যার। সকালবেলা এক ভদ্রলোক আসছে, ওনার রিটার্ন করে দিচ্ছি, টাকা নেই নাই, যেদিন 2 লাখ টাকা দিবেন ওই দিন নিব না, তাহলে কিন্তু ওনার সাথে খারাপ ব্যবহার করেন, ওনাদের ডায়েরি দিচ্ছি, নোটবুক দিচ্ছি, আপনার তারা 200 টাকা ইনভেস্ট করছে, আপনি আমার ফিউচার কাস্টমার, কি বলেন, কোম্পানির মালিক, তাহলে ওই লোক খুশি হয়ে গেছে না? নাম্বার সেভ করে রাখেন। আরো 20-30টা ক্লায়েন্ট ধরাই দিন। না না শুনেন, এরকম একজন লোকই তো একটা কাজ পাওয়া দেয়। এই যে উনি গেল, উনি ইয়ে হয়ে গেল না, যেটা গেলাম 10 মিনিট টাইম দিল, হ্যাঁ, রিটার্নটা করে দিল, আবার নোটবুকও দিল, 1 টাকাও নিল না, কেমন লাগে? উনি তো বলবো যে না, নিজে আমি একটা কাজ পাওয়া দিই। চকলেটের কাহিনী কি স্যার? চকলেট রাখছেন কি জন্য? চকলেট হচ্ছে বয়স হয়েছে তো, আমি তার পান টান খাই না, বুঝলেন না, মাঝে মাঝে মুখটা ইয়া লাগে, তখন ওই মুখে একটা দিই, এই আর অন্য কিছু না, কারণ অনেকে তো পান। হ্যাঁ আমরা স্যার আপনার অফিস থেকে নিতে হইব। আচ্ছা নিয়েন, সমস্যা নাই। তাহলে আজকের মতো ক্লাস আনুষ্ঠানিকভাবে শেষ করলাম, হ্যাঁ, এখন কোন শেষে থাকেন আর নেক্সট ইয়াতে করবো। আর আপনারা তাহলে গ্রুপে বলেন 40টা উদাহরণ করাবো, অথবা এরকম 50টা বা 100টা শখ করাবো, একটা প্যাকেজ করেন, ওইটা করাই দিব না, অসুবিধা নেই। স্টুডেন্ট কতজন হওয়া লাগবে স্যার? আমি কি জানি আপনারা কয়জন হবেন, এটা তো দেখা গেল 5 জন হলেন আর কেউ আসলো না, এটা তো যার যার চয়েস। স্যার আপনি কাইন্ডলি স্যার প্যাকেজটা ফিক্স করেন, আমরা স্যার রাজি আছি স্যার। হুম আর সই সালামতে 18টা শেষ করেন, আশা করি এটা শেষ করলে আর লাগবে না।
ঠিক আছে ইনশাআল্লাহ। গুগল শিটে ইয়ে করে দেন স্যার, কে এক দিয়ে দিতে। না ওই আরেক ভাই কইছে যে এই 18টা শেষ করে লাগবে না, তাহলে আমিও বাচ্চা যাই, আমি গরুর খামার নিয়ে ব্যস্ত থাকি। আচ্ছা দেখ কোশ্চেন আছে বলেন এবার। স্যার লাগবে স্যার, লাগবে স্যার লাগবে স্যার, আপনি দিয়ে দেন, তারা দিবেন, লাগতে হবে স্যার আমাদের। আচ্ছা দেখ সমস্যা নাই। ফাউন্ডেশন করে তো ওরকম কিছু হবে না। আচ্ছা কোশ্চেন আছে বলে, কোশ্চেন আছে বলে। আমার কোশ্চেনটা ছিল লেভেলে যাওয়ার জন্য স্যার যা শেখা দরকার সবই আমি আপনার ক্লাসের আগে মনে করতাম শুধু ওই লেখালেখি কাজ, ওই চালান ফর্ম পূরণ করা 6.3 এগুলি শুধু কাজ, কিন্তু আরো যে কত গভীরতা স্যার। না ডেবিট নোট ক্রেডিট নোটগুলো দেখাবো তো, নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? আর স্যার, সব আমার তো কোশ্চেনটা ছিল বাকি দেখেন। জি বলেন। 6.1 এ আপনি যেভাবে বিবরণে লিখেছেন ওপেনিং স্টক, ইউজ ফর প্রোডাকশন, ইউজ ফর প্রোডাকশন বা পারচেজ। এখন আমার কথা হলো আমি তো এই জিনিসটা মনে করে লিখি না আমার রেজিস্টার খাতায়, আমি জাস্ট লিখি কি ওপেনিং থাকে আর যেটা পারচেজ হয় সেই পারচেজের এন্ট্রিটা থাকে, এখানে আমি বিবরণে লিখি হচ্ছে কোন আইটেমটা কিনছি সেটা লিখি। আচ্ছা বস, আপনি কি এক পেজে কি একাধিক আইটেম এন্ট্রি দেন? না, আমার এক পেজে একটা আইটেম এন্ট্রি। আচ্ছা শুনেন, আপনি মনে নিজে রাখেন, আপনার কাছে এটা প্রয়োজন মনে হয় না, কিন্তু যেহেতু পেজটা দেওয়া আছে, শুনেন ভালোর কি শেষ আছে বলেন? না স্যার, আপনারটা মোটামুটি আপনি রাখেন, ঠিক আছে, কিন্তু এটা যদি আরেকটু রাখেন আরেকটু সুন্দর হয় না? জি স্যার, হ্যাঁ সুন্দর হয়। সুন্দরের তো শেষ নাই। তারপর আবার কেউ যদি রিমার্কসে নোট নাম্বার দিয়ে দেয়, হ্যাঁ আরো মানে ভালো কি শেষ নাই। দেখবে হাতে লেখা সুন্দর হলে আরেকটু সুন্দর হয়। একবার দেখছি আবার একটু মাসক গেছে গ্যাপ দিয়ে যোগফলটা টানে, প্রতি মাসের যোগফলটা টানে, ভালো কিন্তু শেষ নাই। আপনি একটা কাজ আমার চেয়ে সুন্দর করে করতে পারবেন, বুঝছেন? এখন আপনি চিন্তা করেন যে আপনি এটা সুন্দর বেশি করবেন না কম করবেন। কেউ দেখবেন যে সুন্দর করে লেখে কমা দিয়ে লেখে, যে হাজারের পরে কমা দেয়, ঠিক না? কেউ দেখবেন যে হাতের লেখা বেঁকা করে লেখে। এটা হলো আসলে আপনার কাজ যে দেখবে সে মূল্যায়ন করবে যে না লোকটা খুব গোছালো, এইভাবে চিন্তা করেন, ঠিক আছে? স্যার ওই যে 6.1 এ হ্যাঁ যখন আমরা পারচেজটা লিখে এন্ট্রি দেই, তো ধরেন 1 তারিখেরটা ভুলে লিখলাম না, ওটা 5 তারিখ বা 7 তারিখে মনে পড়লো, তখন এটা কি করব? আচ্ছা আপনি পারচেজ তো, এখন আমরা কি জানি যে আইনের ভাষায় বসে 4 মাসের মধ্যে কি এন্ট্রি দেওয়া যায়। এখন যেহেতু আপনার স্টক নেগেটিভ হয় নাই, কি বলেন, তাহলে ধরে নিলাম আপনার স্টকে প্রোডাক্ট আছে, যেদিন মনে পড়ছে ওই দিন এন্ট্রি দিয়ে দেন। সেলসের ক্ষেত্রে না সেলসের ক্ষেত্রে আমি বলি, ভ্যাটের ভাষায় সেলসের ক্ষেত্রে আপনার 1 নাম্বার চালানের পরে 2 নাম্বার চালান এন্ট্রি দেওয়ার কথা। এখন কি ভুলে এরকম হয়েছে একটা চালান গ্যাপ দিয়ে এন্ট্রি দিয়ে দিচ্ছেন? স্যার ধরেন ওটা আমি মনে নাই, ওটা দিতে মনে নাই, এক মানে ডেটেরটা। আচ্ছা এরকম মাঝে একটা ভুল হলে এখন নাম্বার লিখলেই তো বোঝা যায়। না দাঁড়ান আমি বলি, একের পরে 2 বাদ গেছে, না অসুবিধা হইতে পারে ভাই, মানুষ তো মাঝে ভুল হইতেই পারে। দেখেন প্রথম হইলো 2টা ইয়ে আসছে, দেখাচ্ছি। প্রথম হলো দেখেন এই যে এরকম মানুষ তো হয়। এখন আমরা অনেকে কি করে জানেন, এই 1 ঘরে এন্ট্রি দেওয়ার পর 1 ঘর গ্যাপ দেয়। ওই যে একবার বললো না যে আমি এন্ট্রি দিলে কী হবে, ভালো কিন্তু শেষ নাই। হ্যাঁ আমি এমন লোকও দেখছি সে কী করে 1 ঘর এন্ট্রি দিছে না, আরেক ঘর গ্যাপ দেয়। কারণ আপনার যদি এরকম মাঝে মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনি এই বুদ্ধিটা ইউজ করতে পারেন, 1 ঘর করে কি গ্যাপ দিয়ে দিলেন। দেখেন ভাই, যদি আপনি এই ঘরে এন্ট্রি দিতেন আর এই ঘরটা গ্যাপ রাখতেন, তাহলে এই ঘরের মধ্যে আপনি লেনদেনটা ঢুকে দিতে পারতেন না? হ্যাঁ এখন আরেকটা কাজ করতে পারেন, যদি ভুল তো হয়ে গেছে কাটাকাটি করবেন, তাহলে এরপরের ঘরের ভিতরে এন্ট্রিটা ঢুকাই দেন, পরে যে ব্ল্যাঙ্ক ঘর আছে, অথবা 2 ঘরের মাঝখানে লিখে দিতে পারেন। কারণ লেখলে তো না এগুলি তো টেকনিক্যাল, লেখলে তো আবার ক্লোজিং ব্যালেন্সটা কি টানা ভুল হইব না? জি স্যার 1 তারিখেরটা কি আমি ধরেন স্যার 10 তারিখ বা 15 তারিখে তখন যে আচ্ছা বছরে একটা ভুল হলে মাফ করে দেব। আপনি একটা কাজ করেন, পরবর্তী ইয়াতে এই তারিখের কিন্তু রানিং তারিখে দিবেন, মানে 7/7/21, ঠিক আছে? ওপেনিং স্টক এখানেই লিখবেন, পরিমাণ লিখবেন, এখানে জাস্ট 6.3 জায়গায় কি ওই নতুনটা ওই মানে যেটা বাদ গেছে ওইটা লিখবেন, আর ক্লোজিং স্টক ওই টার্মেতে ব্যাটার লোক কি ওইভাবে দেখবেন খেয়ালও করে না। আর 3 বছর একবার চেক করবে কেউ, বুঝলেন নাই? নিজে সত হলে সব ঠিক, ধরতে পারছেন? নর্মালি ওটিতে তখন বলবে স্যার এটা একটা মিস্টেক হয়ে গেছিলো, দেখেন আমি কিন্তু এন্ট্রি দিয়ে দিচ্ছি, ওই কাগজটা কি ওই খাতার তলে পড়ে গেছিলো, রেজিস্টার তলে পড়ে গেছিলো, কেন আপনি রানিং এন্ট্রি দিতেছেন না? আবার দেখেন আরেকবার এরকম হয়েছে, মনে করেন দেখেন এই যে ব্যালেন্সটা আনেন, অনেক সময় ব্যালেন্সে যোগ বিয়োগে ভুল হয় না? মনে করেন ওনার এখানে 280 লেখার কথা, উনি কি লিখেছে 1600, কিন্তু লাস্টে যে উনি ব্যালেন্সটা আনতে যায় দেখছে কি ওনার 280 পিস থেকে গেছে, কিন্তু এখানে এই যে প্রোডাকশন আর সেলস যোগ বিয়োগ করলে ব্যালেন্স 0 হয়ে যায়। তাহলে উনি কী করছে, এখানে স্টার চিহ্ন দিছে, বুঝছেন? এখানে স্টার চিহ্ন দিয়ে কী লাগছে
যে টেকনিক্যালি রোল 200 কেজি এখানে এসে এটা এখানে চিহ্ন দিয়ে কি মিলাই দিছে, এরকম হয় না অনেক সময়? এইভাবে বোঝেন, এগুলো তো কাজ করলে ভাই ভুল হবে, কি বলেন? উনি ওখানে এক্সট্রা চিহ্ন দিয়ে ওখানে নোট দিছে যে 200 কেজি ব্যালেন্স ভুল হচ্ছে, এই জন্য আমার ক্লোজিংটা থাকে গেছে। আপনি যোগ বিয়োগ করে দেখলেন যে রিসিভ আর ক্লোজিংকে মিলে গেছে, কিন্তু স্টকে তো 250 আছে। ওই যে আপনি ব্যালেন্স টানার সময় চোখের ভুল হয় না, অনেক সময় যে 250 বাদ দিয়ে দিচ্ছেন, এরকম হয়। কিন্তু পুরো খাতায় কাটাকাটি করবেন, ফুল মারা তো নিশ্চিত, অথবা একটা লাইন হলে কাটটা সিগনেচার করে, এইভাবে চিন্তা করেন, ঠিক আছে? হ্যাঁ, কোশ্চেন থাকলে বলেন, আর কার কি কোশ্চেন আছে? একটা কোশ্চেন স্যার, মানে আমার প্রতিষ্ঠানে মনে করেন যে অ্যাসেম্বলি প্ল্যান্ট আছে, যেখানে গাড়ি প্রোডাকশন হয়, সিকিডি সিভিউ সবই হয়, কিন্তু ওইখানে মাস শেষে মনে করেন পারচেস করতেছে বিল অফ এন্ট্রি দিয়ে, এবং ওটা এন্ট্রি হচ্ছে, এবং ওখানে মনে করেন আপনার যে ওখানে মাসিক যে হিসাবটা, ইলেকট্রিসিটি বিল, তারপর এটি যে নিচ্ছে, তারপর ওয়াসা বিল, তারপর যে বিভিন্ন যে ইয়াগুলো আছে, ওগুলো যে ভ্যাট গুলা দিচ্ছে, ওটার যে ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশনটা আমি স্যার অনেক চেষ্টা করছি শেখার, বাট শেখায় না। একটু কাইন্ডলি ওইভাবে একটু যদি একটা উদাহরণ দেখাইতেন। না, এখন আমার কাছে তো ওই তথ্য থাকতে হবে, তাহলে উদাহরণ দেখো, আমি তো আর ওই উদাহরণের কোম্পানিতে কাজ করি যেকোনো একটা ফ্যাক্টরি স্যার, ফ্যাক্টরি লেভেলে তো এটা হয়। ফ্যাক্টরি লেভেলে তো এই যে দেখাইতেছি, এটা দিয়ে বোঝেন। জি স্যার, না, আমি যে কোম্পানির কাজ করি না ওটা তো আমি বাতাস থেকে আনতে পারি না। এখন নাহলে আপনি আমাকে একটা দুইটা স্যাম্পল তথ্য দিলেন, আমি বাকিটার উপরে যেমন এর আগে একটা আইটি কোম্পানি, এক ম্যাডাম আসছিল আইটি কোম্পানিতে, উনি ওনার খাতগুলি দিচ্ছে আমাকে, যে আমাদের দেখেন ট্রেনিং আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে, ঠিক আছে, স্যালারি আছে, হ্যাঁ, তারপরে ট্যুর আছে, এগুলি দিছে। দেওয়ার পরে কী করছে, আমি ওই ওনার সাথে একটা আইডিয়া করে টাকা পয়সা একটু দিয়ে সেদিকে করে কোম্পানি আছে একটা উদাহরণ তৈরি করছি। এটা একজন বিউটি পার্লার থেকে আসছে, সে বলছে আমাদের এই সার্ভিস আছে, আর আমাকে তো বাতাসের উপরে করলে তো আর রিয়েলিস্টিক হবে না, কি বলেন? জি স্যার, আপনি আমাকে কিছু খরচ দিলে আমি বাকিটা, আমার ভাই ব্রাদার দু একজন তো আছে যে বিউটি কোম্পানিতে জব করে, পরিচিত ছাত্রছাত্রী তো আছে, ওইটা বের করতে পারবো, কিন্তু 100% অদৃশ্যের উপর তো করা যাবে না স্যার, 100% হবে। ঠিক আছে, এইভাবে চিন্তা করে। স্যার 6.1 আর 6.2 দুইটা আলাদা বই না কিনে যদি 6.21। আচ্ছা, এখন আপনি বলেন, আপনি কি উৎপাদনকারী না যাহা কিনেন তাই বেচেন? ট্রেডার। আচ্ছা, ট্রেডার, যাহা কিনেন তাই বেচেন, তাহলে আপনি তো ওইটাই রাখবেন। আমরা তো উৎপাদনকারী কাজ করতেছি আজকে, কারণ উৎপাদনকারী কিনে এক জিনিস বেচে না, এই জন্য 6.1 সে কোয়ারেন্টি দিবে, আর ওই ফিনিশ প্রোডাক্ট মানে রিসিপ্ট দেখাবে 6.1-এ, ওইখান থেকে ইউজ দেখায় দিবে শেষ এখানে। আবার ফিনিশ প্রোডাক্টটা 6.2-তে রিসিপ্ট দেখাবে, ওইখান থেকে সেলস দেখায় দিবে। এবার চিন্তা করেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা তো এই ভাইয়ের মতো ট্রেডিং আমাদের যা না হয় তাই বিক্রি করি। জি, একটা প্রোডাক্ট একটু হচ্ছে, সেটা হচ্ছে আপনি মাইক্রোফোন একটু কাছে নেন, শুনতে কষ্ট হইতেছে, ঠিক আছে? মানে স্যার আমাদের একটা মানে প্রোডাক্ট লাইনের মধ্যে একটা প্রোডাক্ট আছে যেটাকে আমরা কিছুটা পরিবর্তন করার প্রয়োজন হয়। জি, এখন সেই ক্ষেত্রে আমার 6.2.1টা কি মেইনটেইন করা যায়? মানে প্র্যাকটিসটা কি হইতে পারে সেক্ষেত্রে? আপনি কি আকার আকৃতি চেঞ্জ করেন? জি জি জি। তাহলে 100টার মধ্যে জি, তাহলে আপনি এক কাজ করেন না, যেটা পরিবর্তন করেন না ওগুলোর জন্য 6.2.1 রাখেন, আর যেটা পরিবর্তন করে ওটার জন্য 6.1 আর 2 রাখেন। মনে করেন এক ভাই বিদেশ থেকে কিছু পণ্য আনে, যেভাবে আনে সেভাবে বিক্রি করে দেয়, সে 6.2.1 রাখলো, আর কিছু পণ্য এনে প্যাক সাইজ ছোট করে, মানে ড্রাম আনে 1 কেজি 2 কেজি প্যাক সাইজ করে, ওটার জন্য 6.1 আর 2 রাখলো। অতিটা তো রাখতে পারে, অসুবিধা তো নাই, অবস্থা বুঝে ব্যবস্থা। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা, আর 5 মিনিট সময় আসছে, বলেন। তাহলে কারো কোশ্চেন না থাকলে শেষ করে দিই। হ্যাঁ, ভালো থাকেন, রবিবার দিন দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।